আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? রবি 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4, যার নাম হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে চুম্বকক্রিয়া। আমি ফারহান শেখ, পড়ছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমি তোমাদের এই টপিকটা পড়াবো এবং এর আগেও আমরা এই চ্যাপ্টারের উপর টোটাল 2টা লাইভ ক্লাস নিয়েছিলাম। তো আজকে তারই ধারাবাহিকতায় 3 নাম্বার লাইভ ক্লাস। ওকে, তো তোমরা একটু কষ্ট করে আমাকে কমেন্টে জানিয়ে দাও তো যে তোমরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছো, এবং অবশ্যই তোমাদের পাশে মানে কমেন্টের সাইডে তোমাদের নিজ নিজ কলেজের নাম লিখতে ভুলে যেও না। ওকে, আমি একটু দেখি যে কারা কারা তোমরা জয়েন করেছো। ওকে, তারপরে দেখি আমাদের সাথে যুক্ত হয়েছে কাজী এনা। ওকে, আমাকে জিজ্ঞেস করেছে কেমন আছেন। হ্যাঁ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? এরপরে আমাদের সাথে যুক্ত আছে আফরোজা বেগম, এমডি রাসেল শেখ, সাজেদা চৌধুরী ডেইজি। ওকে, তারপর হচ্ছে আফরিন সিনথিয়া, তারপর হচ্ছে নুসরাত জাহান, ওইরি স্পর্শিয়া। ওকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে তুমি। আচ্ছা, রোদেলা মেহজাবিন মৌ। আচ্ছা, ওকে, মির্জা ওয়াসিমা। ওকে, তারপর আমাদের সাথে যুক্ত আছে হচ্ছে সাফিয়া আলম সিথি, সুপ্রভা, নুসরাত জাহান, তারপর হচ্ছে নীলিমা নিপা, আমাদের একজন খুব রেগুলার স্টুডেন্ট নীলিমা নিপা। তারপর হচ্ছে সাফিয়া আলম সিথি, উনিও খুব রেগুলার। ওকে, তারপর হচ্ছে শফিকুল আলম হচ্ছে ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সাথে যুক্ত আছে আহমেদ বিন মাহবুব। আচ্ছা, ওকে, আহমেদ বিন মাহবুব হচ্ছে এসএসসি দিয়েছে এবার 2020 সালে, এবং মানে এসএসসি 2020 ব্যাচ। আচ্ছা, তারপর হচ্ছে আয়েশা আক্তার নরসিংদী থেকে। ওকে, তারপর হচ্ছে আইরিন আফরোজ ঢাকা থেকে, প্রাপ্তি দেব, আয়েশা আক্তার। ওকে, আয়েশা আক্তার আমাদের খুব রেগুলার একজন স্টুডেন্ট। আয়েশা আক্তার হচ্ছে নরসিংদী সরকারি কলেজ থেকে। আচ্ছা, আমাদের হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে স্টুডেন্টসরা হচ্ছে লাইভ ক্লাসে জয়েন করছে, দেখতেই খুব ভালো লাগছে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সাকিব জামিল আমাদের সাথে আছে, সালাম দিচ্ছে, ওয়ালাইকুম সালাম। যারা যারা সালাম দিচ্ছে প্রত্যেককেই ওয়ালাইকুম সালাম। ওকে, তারপর হচ্ছে শাফি আলম শীত হচ্ছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস থেকে। অনিক সাহা আমাদের সাথে যুক্ত আছে, আসিফ অদিত। ওকে, তারপরে হচ্ছে ফেরদৌসি রূপা, আরেকজন খুব রেগুলার স্টুডেন্ট। ওকে, আয়েশা আক্তার ডলি, উনিও অনেক রেগুলার একজন স্টুডেন্ট। ওকে, আমাদের এখানে। ওকে, তাহলে তামিম জুবাইর আমাদের সাথে যুক্ত ঢাকা থেকে, তামিম জুবাইর, সুচি সাবরিনা আলম, তারপর হচ্ছে মাহফুজা কামাল নিশি আমাদের সাথে যুক্ত শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ থেকে। ওকে, দেমরা, আয়রা আফরোজ আরেকজন রেগুলার একজন স্টুডেন্ট। আয়রা আফরোজ হচ্ছে সবুজবাগ গভর্নমেন্ট কলেজ থেকে আমাদের সাথে যুক্ত। তারপরে হচ্ছে গোলাম কিবরিয়া আমাদের সাথে দেখছে, তাসমিম হোসেন তিশা, হ্যাঁ আরেকজন রেগুলার একজন স্টুডেন্ট, তাসমিম হোসেন তিশা। ওকে, আহমেদ বিন মাহবুব বলছে কোন কলেজে এখন পর্যন্ত না। হ্যাঁ, তোমরা সবাই ওর জন্য দোয়া করো আহমেদ বিন মাহবুবের জন্য, বা তোমাদের যারা এখানে যারা এসএসসি 2020 ব্যাচের যারা স্টুডেন্টস তোমাদের সাথে ক্লাস করে প্রত্যেকের জন্য তোমরা দোয়া করো, তারা যাতে একটা খুব ভালো কলেজে চান্স পায় আল্লাহর রহমতে। ওকে, বরিশাল জাহান মাইশা, সরি আফরিন জাহান মাইশা, বরিশাল মহিলা কলেজ থেকে। আচ্ছা, তো অনেক মানুষজন আমাদের সাথে যুক্ত হয়েছে, একটু বলে রাখি। সুধা ইয়াসমিন হচ্ছে আরেকজন রেগুলার স্টুডেন্ট, সুধা ইয়াসমিন ভিকারুন্নেসা নূর স্কুল এন্ড কলেজ থেকে। এনিওয়ে, তো আমাদের আজকে হচ্ছে লাইভ 3 ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4, অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে চুম্বকক্রিয়া। ওকে, তো মূলত আমরা এই চ্যাপ্টারটা ধারাবাহিকভাবে আগাচ্ছি। তো লাইভ 1, লাইভ 2, তারপর লাইভ 3। তো তোমরা অবশ্যই লাইভ 1, লাইভ 2 এই দুটো ক্লাস মাস্ট বি করে নিবা, কারণ ওই দুটো ক্লাস আসলে আমরা খুব ডিটেইলস আলোচনা করছিলাম। ওকে, আর লাইভ 2 থেকে আমরা মূলত আসলে গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের ক্লাসেরও ম্যাক্সিমাম পোরশন অর্থাৎ 90% পোরশন থাকবে হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমস এর উপরে। তো অবশ্যই তোমরা লাইভ 1, লাইভ 2 দেখে নিবা, আর যারা লাইভ 1, লাইভ 2 দেখোনি, লাইভ 3 থেকে দেখা শুরু করছো, তাদের বুঝতে অবশ্যই একটু কষ্ট হবে। ওকে, তো আমি রেকমেন্ড করব, এবং আমি এই লাইভের শেষে আমার লাইভের ডেসক্রিপশন বক্সে এই চ্যাপ্টারের লাইভ 1 এবং লাইভ 2 এর লিংক, আমাদের লাইভ ক্লাসের লিংকগুলো আমি অবশ্যই দিয়ে দিব। ওকে, তো
মোটামুটি অনেকে চলে আসছে আমাদের সাথে, প্রায় 150 জনের কাছাকাছি মতো স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করছো, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো মেইনলি আমরা কি পড়ছিলাম বলতো? আমরা পড়ছিলাম হচ্ছে বায়োট-সাভার্ট সূত্র। ওকে, বায়োট-সাভার্ট ল বা বায়োট-সাভার্ট সূত্র। তো বায়োট-সাভার্ট সূত্রের কাজ কি? বায়োট-সাভার্ট সূত্রের কাজ হচ্ছে কোন তারের মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, আমরা তো জানি যে কোন পরিবাহীর মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তবে আশেপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় বা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তো কোন তারে তড়িৎ প্রবাহিত হলে আশেপাশের কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রগুলো কিভাবে বের করে সে সম্পর্কে একটা ধারণা দেয় হচ্ছে আমাদের বায়োট-সাভার্ট ল বা বায়োট-সাভার্ট সূত্র। তো মূলত হচ্ছে বায়োট-সাভার্ট ল এর বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা দেখছিলাম। তো অ্যাপ্লিকেশন নাম্বার 1 যেটা ছিল বা 1 নাম্বার অ্যাপ্লিকেশন যেটা ছিল সেটা হচ্ছে একটা সসীম দৈর্ঘ্যের তারের আশেপাশে কোনো বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রের মানটা বের করছিলাম লাইভ 1 এ আমরা একটা অসীম দৈর্ঘ্যের তারের আশেপাশে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক কিভাবে বের করে সেটা আমরা দেখছিলাম। তারপরে আমরা দেখছিলাম হচ্ছে তোমার যদি সেমি মানে হয়, যদি এমন ওয়্যার হয় যে ওয়্যারের নাম হচ্ছে তোমার মনে করো সেমি ইনফিনিটি ওয়্যার, মানে হচ্ছে পুরোপুরি সসীম, পুরোপুরি অসীম না, পুরোপুরি সসীম না, এক প্রান্ত স্থির এবং অন্য প্রান্ত হচ্ছে অসীম, এমন তারের জন্য আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় বের করা দেখছিলাম। ওকে, তো সেটারই ধারাবাহিকতায় আজকে আমরা অ্যাপ্লিকেশন নাম্বার 4 দেখব। অ্যাপ্লিকেশন নাম্বার 4 আমরা অ্যাপ্লিকেশন পড়তেছিলাম বায়োট-সাভার্ট ল এর। ওকে, তো লাইভ 1 লাইভ 2 তে আমরা টোটাল 3টা অ্যাপ্লিকেশন পড়েছি বায়োট-সাভার্ট ল এর। তো সেটারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে 4 নাম্বার অ্যাপ্লিকেশন। তো 4 নাম্বার অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান। এখানে নাও, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান। এখানে নাও, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র মান বা কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র। ওকে, তো অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবা, ক্লাসটা যখন করবা মাস্ট বি তোমরা খাতা কলম নিয়ে বসবা। ওকে, তারপরে কি হবে বলো তো? এবং তোমরা আরেকটা কাজ করতে পারো, তোমরা প্রথমে এই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। তো শেয়ার করলে কি হবে, তোমাদের এমন অনেক ফ্রেন্ডরা থাকতে পারে যারা হচ্ছে জেনে যাবে যে আমাদের লাইভ ক্লাসটা শুরু হয়ে গেছে। এমন অনেক ফ্রেন্ডরা থাকতে পারে যারা লাইভ 1 এবং লাইভ 2 অর্থাৎ অত্যন্ত রেগুলার, বাট আজকে হয়তো কোনো কারণে একটু ব্যস্ত। তারা কি করতে পারো, তারা লাইভটা যদি শেয়ার করে ফেলো, তারা যদি আজকে ব্যস্ত থাকো, যখন তুমি ফ্রি থাকবা তখন ফ্রি টাইমে তুমি তোমার টাইমলাইন থেকে আমাদের লাইভ ক্লাসটা দেখে নিতে পারবা। আর শেয়ার করলে তোমার ফ্রেন্ডরাও উপকৃত হবে এবং তোমার যারা তোমার নিজের কলেজের ফ্রেন্ডরা যারা কিনা তোমার সাথে ফেসবুকে অ্যাড আছে তারাও আসলে কি করতে পারবে বলতো, আমাদের এই লাইভ ক্লাসটা দেখে উপকৃত হতে পারবে। এই জন্য শেয়ার করাটা আসলে খুব তোমাদের মানে আমাদের জন্য খুব ভালো এবং হচ্ছে তোমার বন্ধুদের জন্য অনেক ভালো। ওকে, আমরা সবাই মিলে যদি একসাথে শিখতে পারি তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এবার আমি একটু বলি, সেটা হচ্ছে যে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র। ওকে, আচ্ছা, তো বৃত্তাকার কুণ্ডলী কি? সে ফর এক্সাম্পল আমরা তো তার নিয়ে কথা বলতাম, তার বা ওয়্যার। ওকে, তো ধরো আমরা যদি কোনো তারকে এভাবে বৃত্তাকার লুপে বা বৃত্তাকার ভাবে এভাবে আমরা যদি অ্যারেঞ্জমেন্ট করি বা বৃত্তাকার লুপ বা বৃত্তাকার কুণ্ডলী যদি তৈরি করি, সেই বৃত্তাকার কুণ্ডলীতে বা বৃত্তাকার তারে যদি আমরা I পরিমাণ তড়িৎ প্রবাহিত করি, তবে I পরিমাণ তড়িৎ প্রবাহিত করলে এর কেন্দ্রে বা বৃত্তাকার তারের কেন্দ্রে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র হবে সেটা আমরা বের করতে চাই। ওকে, আচ্ছা, তো ধরলাম এই কেন্দ্রটা হচ্ছে আমরা C দিয়ে প্রকাশ করলাম কেন্দ্রবিন্দুকে। আমি আরেকবার বলি, খেয়াল করো, একটা বৃত্তাকার তারে যদি I পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তবে I পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য এই বৃত্তাকার কুণ্ডলীর বা বৃত্তাকার তারের সেন্টারে বা সেন্টার পয়েন্টে, কেন্দ্রে কিন্তু মনে রাখবা, কেন্দ্রে বা সেন্টার পয়েন্টে চৌম্বক ক্ষেত্রটা আসলে কেমন হবে। তো ধরে নিলাম যে I পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য এই বৃত্তের কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র আমরা পাবো সেই চৌম্বক ক্ষেত্রকে আমরা B দিয়ে প্রকাশ করলাম। ওকে, আমি আরেকবার বলি, ধরে নিলাম যে বৃত্তাকার কুণ্ডলীতে বা বৃত্তাকার তারে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে সেই I পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য C বিন্দুতে বা সেন্টারে চৌম্বক ক্ষেত্র হচ্ছে B দ্বারা আমরা প্রকাশ করলাম।
তো ফর্মুলা হচ্ছে b equals to mu naught I, b equals to mu naught I divided by twice r, b equals to mu naught I divided by twice r, যদি এই বৃত্তের ব্যাসার্ধ হয় r, যদি এই বৃত্তের ব্যাসার্ধ হয় r, তবে আমরা এই সেন্টার পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের ভ্যালু বা চৌম্বক ক্ষেত্রের মান আমরা কিভাবে বের করতে পারবো? b মানে হচ্ছে সেন্টার পয়েন্টে চৌম্বক ক্ষেত্র, বা এটাকে আমরা bc লিখতে পারি, b of c মানে হচ্ছে সেন্টার পয়েন্টে চৌম্বক ক্ষেত্র। তো সেন্টার পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা হবে মিউ নট, হচ্ছে একটা কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টের নাম হচ্ছে, আমরা মোটামুটি সবাই জানি, শূন্যস্থানে চৌম্বক প্রবেশ্যতা, আর শূন্যস্থানে চৌম্বক প্রবেশ্যতার ভ্যালুটা হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এগুলো সব আমরা বিগত ক্লাসগুলোতে করে ফেলেছিলাম। ওকে, আর এখানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ বা বৃত্তাকার তারের ব্যাসার্ধ। একটা লম্বা তারকে টেনে যদি তুমি বৃত্তাকার তারে পরিণত করো, এভাবে বৃত্তাকার কুণ্ডলীতে যদি তুমি পরিণত করো, সেই বৃত্তাকার কুণ্ডলীতে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত করলে এর জন্য সেন্টারে যে চৌম্বক ক্ষেত্র পাবো, সেই চৌম্বক ক্ষেত্রের মান বের করার ফর্মুলা হচ্ছে b equals to mu naught I divided by twice r। I মানে ওই বৃত্তাকার কুণ্ডলীতে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই তড়িৎ প্রবাহের মান হচ্ছে আমাদের I। আশা করি আমরা এই পর্যন্ত বুঝলাম। ওকে, তাহলে এবার যদি এমন হয় যে বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে n বা প্যাচ সংখ্যা হচ্ছে n, যদি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা n হয়, তাহলে n পাকের জন্য আমাদের ফর্মুলাটা হবে হচ্ছে n mu naught I divided by twice r, সামনে একটা সিম্পলি n গুণ হয়ে যাবে, n mu naught I divided by twice r, যেখানে n মানে হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা, বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা বা প্যাচ সংখ্যা। ওকে, লিখে নাও, বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা বা প্যাচ সংখ্যা। ওকে, যদি পাক সংখ্যা বা প্যাচ সংখ্যা 1 হয়, তবে আমরা n এর ভ্যালু বসাবো 1। যদি আমরা এভাবে বৃত্তাকার কুণ্ডলী তৈরি করি, এভাবে ধরো একটা, দুইটা, তিনটা প্যাচ দিয়ে যদি আমরা একটা বৃত্ত তৈরি করি, বা তিনটা প্যাচ দিয়ে যদি আমরা একটা বৃত্তাকার কুণ্ডলী তৈরি করি, তবে তিনটা প্যাচ দ্বারা ওয়েট এভাবে দেখাই, খেয়াল করো। ধরো বৃত্তাকার কুণ্ডলীর প্যাচ সংখ্যা যদি হয় 3, ধরো এইভাবে ধরো প্যাচায় আমরা 3 বার পাক দিলাম। ওকে, বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা বৃত্তাকারের মতন দেখতে এবং এর প্যাচ সংখ্যা হচ্ছে 3, তাহলে এই ক্ষেত্রে আমরা n এর ভ্যালু বসাবো কত বলো তো? n এর ভ্যালু বসাবো 3। যদি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা হয় 4, তবে আমরা যদি 4 বার পেঁচাই গোল গোল করে বৃত্তাকার কুণ্ডলী তৈরি করি, তবে সেই ক্ষেত্রে এই প্যাচ সংখ্যা হবে কত বলো তো? 4। যত সংখ্যক পাক সংখ্যা বা প্যাচ, এই n এর ভ্যালু হবে তত। আর এই পেঁচাই তুমি বৃত্ত তৈরি করলে সেই বৃত্তাকার কুণ্ডলীর জন্য ফর্মুলাটা হবে এটা। ওকে, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার অ্যাপ্লিকেশন বায়োট-সাভার্ট ল এর। ওকে, এই পর্যন্ত আশা করি আমরা বুঝলাম। তো আমরা বেসিক্যালি এই ফর্মুলাটাই ইউজ করব। ওকে, এটা গেল হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীতে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে, বৃত্তাকার কুণ্ডলীতে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে সেন্টারে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র আমরা পাবো, সেন্টারে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র আমরা পাবো, সেই চৌম্বক ক্ষেত্রের ভ্যালু বা মান বের করার ফর্মুলা হচ্ছে আমাদের এইটা। তো এবার যদি এমন হয়, আমরা তো জানি চৌম্বক ক্ষেত্র হচ্ছে একটা ভেক্টর রাশি, এর যেরকম ভ্যালু বা মানও সম্ভব, ঠিক সেরকম ডিরেকশন বা দিকও সম্ভব। ওকে, তা আমি একটু দ্রুত বলবো, একটু দ্রুত আজকে পড়াবো, কারণটা হচ্ছে যেহেতু আমরা 2টা লাইভ ক্লাস করে আসছি সেম চ্যাপ্টারের উপরে, তো আমি ধরে নিব যে তোমরা 2টা লাইভ ক্লাস করে নিছো, এবং আমি ধরে নিব যে তোমরা 2টা লাইভ ক্লাস নোট করছো, এবং ধরে নিব যে 2টা লাইভ ক্লাসে যে জ্ঞান ওগুলো তোমার মোটামুটি আছে, ওই অনুযায়ী আমি ওই ফ্লোতে আগানোর চেষ্টা করব। ওকে, তো একটু কমেন্টে জানাই দাও যে এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা, একটু কমেন্টে জানাই দাও যে এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা। মুস্তাফিজুর রহমান কমেন্ট করেছে যে কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সুচি সাবিনা আলম, ওকে। তারপর হচ্ছে তানহা তাবাসসুম, একটা থিওরি করেছি, কেবলমাত্র এটি শুরু করলাম। সাদিয়া জাহান আমাদের সাথে আছে, বুঝতে পারছি। ফারহান শেখ ভাই, ওকে। তারপর হচ্ছে ভাইয়া আইডিতে ভাইয়া লিংক দিয়ে দিয়েছেন, মানে বুঝতে পারি না তোমার কথা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনিক সাহা হচ্ছে আমাদের সাথে আছে যুক্ত। আচ্ছা, আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম।
খুব সহজ, যদি n সংখ্যক পাক সংখ্যা হয় তাহলে n সংখ্যক পাকের জন্য আমাদের বৃত্তাকার কুণ্ডলীতে n সংখ্যক পাক থাকলে তবে সেন্টারে আসলে চৌম্বক ক্ষেত্র আমরা কিভাবে বের করতে পারবো। ওকে, এনিওয়ে, তো আমরা এটা মুছে ফেললাম। আমরা এখান থেকে এখন বের করব হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের দিকটা বের করা দেখব। হ্যাঁ, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন বের করা শিখবো বা দিক বের করা দেখব। ওকে, দেখো বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের দিক বের করা দেখব। হ্যাঁ, আচ্ছা, ধরো এটা হচ্ছে আমাদের একটা বৃত্তাকার তার বা বৃত্তাকার কুণ্ডলী, আর এটা হচ্ছে আমাদের সেন্টার, বৃত্তাকার কুণ্ডলী সেন্টার। ওকে, আচ্ছা, যদি এমন হয় যে আমাদের I পরিমাণ তড়িৎ প্রবাহ এভাবে ফ্লো করতেছে, তড়িৎ প্রবাহ I হচ্ছে আমাদের বৃত্তাকার কুণ্ডলীতে এভাবে ফ্লো করছে তড়িৎ প্রবাহ, তবে এই তড়িৎ প্রবাহ I ফ্লো করার জন্য এই সেন্টার পয়েন্টে বা কেন্দ্রে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র হবে তার ভ্যালু আমরা জানছিলাম কি বলতো, B সমান n মানে পাক সংখ্যা মিউ নট I ডিভাইডেড বাই টুয়াইস r, যেখানে r মানে হচ্ছে সেই বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ। আচ্ছা, এটা হচ্ছে ভ্যালু বা B এর ভ্যালু বের করার নিয়ম। আমরা এখন বের করতে চাই কার দিক বলতো, B এর দিক বের করতে চাই বা চৌম্বক ক্ষেত্রের দিক বের করতে চাই। এই I পরিমাণ তড়িৎ ফ্লো করার জন্য কেন্দ্রে এই চৌম্বক ক্ষেত্রের দিকটা বের করতে চাই। ওকে, আচ্ছা, তো দিকটা আমরা বের করি হচ্ছে ডানহাতি নিয়মে। দিকটা আমরা বের করি কোন নিয়মে? ডানহাতি নিয়মে। তো নিয়মগুলো মনে রাখবা, ভিডিওগুলো থাকবে। তো একটা কাজ তুমি করতে পারো, আমাদের আসলে এখানে ডান হাতের নিয়ম আসলে অনেকবার ইউজ করা লাগে, তো তুমি মাঝে মাঝে ভুলে যেতে পারো, বুঝছো? এটা স্বাভাবিক, কিন্তু আমরা মানুষ, তো আমরা ভুলেই যাব। তো তুমি এগুলো একটা কাজ করতে পারো, তুমি চাইলে আমাদের এই লাইভ ক্লাসগুলো তুমি শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দিতে পারো, কারণ তুমি ঠিক যেই মুহূর্তে ভুলে যাবা তুমি তোমার টাইমলাইন থেকে গিয়ে কিন্তু এই লাইভ ক্লাসটা আবার দেখে নিয়ে তুমি কিন্তু আবার তোমার মনে পড়ে যাবে যে কিভাবে করে ভাইয়া এই দিকগুলো বের করতেছে চৌম্বক ক্ষেত্রের। ওকে, তো তোমার কাজ হবে কি বলতো, তুমি শেয়ার যদি করো তোমার টাইমলাইনে এবং আমার এই ক্লাসের লিংকগুলো তুমি যদি তোমার মোবাইলের কোনো নোট অপশনে বা হচ্ছে কোনো নোটপ্যাডে যদি তুমি এই লিংকগুলো সেভ করে রাখো তাহলেও কিন্তু তোমার হবে, বুঝছো? বেসিক্যালি তোমার উপকারের জন্য আমি বলছিলাম এই কথাটা, যে ধরো আমাদের এখানে কিন্তু অনেকগুলো ডান হাতের নিয়ম বারে বারে ইউজ হবে। তো এই নিয়মগুলো মনে রাখাটা কালকের জন্য ঠিক আছে, কালকে পর্যন্ত মনে থাকবে, পরশু মনে থাকবে, তরশু মনে থাকবে, বাট এক সপ্তাহ বা 2 সপ্তাহ পর তুমি ভুলে যাবা। তো ভুলে গেলে ওটা আবার কিভাবে মনে করবা, আবার এই লাইভ ক্লাসগুলো একটু টেনে দেখলেই তুমি বুঝতে পারবে। ওকে, তো সেজন্য শেয়ার করলে তোমারই লাভ হবে বা তোমারই সুবিধা হবে। তাহলে এবার দেখো, খেয়াল করো, তো দিক যেটা, তো দিক আমরা কিভাবে বের করব? ডানহাতি নিয়মের মাধ্যমে। তো দিক একটু মনে রাখবে, এই ক্ষেত্রে দিকটা আমরা কিভাবে বের করি। তো বৃত্তাকার কুণ্ডলীর জন্য, বৃত্তাকার কুণ্ডলীতে I পরিমাণ তড়িৎ প্রবাহ হওয়ার জন্য কেন্দ্রে বা সেন্টার পয়েন্টে যে চৌম্বক ক্ষেত্র আমরা পাই সেই চৌম্বক ক্ষেত্রের ভ্যালু হচ্ছে এটা, আর সেই চৌম্বক ক্ষেত্রের দিক আমরা বের করি ডান হাতের মাধ্যমে। নিয়মটা হচ্ছে ডান হাতের 4 আঙ্গুলটা আমরা ঘোরাবো তড়িৎ প্রবাহের দিকে, ডান হাতের 4 আঙ্গুলটা আমরা ঘোরাবো তড়িৎ প্রবাহের দিকে। তাহলে খেয়াল করো, তড়িৎ প্রবাহ কোন বরাবর হচ্ছে বলো তো? তড়িৎ প্রবাহ নিশ্চয়ই আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে হচ্ছে, তড়িৎ প্রবাহ নিশ্চয়ই আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে হচ্ছে। তাহলে আমি আমার 4 আঙ্গুলটা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘোরাবো। খেয়াল করো আমি কিভাবে ঘোরাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে আমি আমার হাতের 4 আঙ্গুল ঘোরাচ্ছি। তো ঘোরালে আমাদের বুড়ো আঙ্গুলটাই নির্দেশ করবে চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে বুড়ো আঙ্গুল কোন দিকে বলতো? বোর্ড বরাবর বাইরের দিকে না? তাহলে এক্ষেত্রে সেন্টার পয়েন্টে আমাদের চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে বোর্ড বরাবর বাইরের দিকে, আর বোর্ড বরাবর বাইরের দিকে মানে কি বলতো? সেন্টার পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন পাবো কি বলতো? ডট। আমি আরেকবার বলি, খেয়াল করো, আমাদের হাত, ডান হাত আমরা তড়িৎ প্রবাহ যেহেতু আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে রোটেট করতেছে, আমার হাতটাও আমি অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে, খেয়াল করো হাতের 4 আঙ্গুল আমি অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে রোটেট করলাম। তো হাতের 4 আঙ্গুল যখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে রোটেট করব, বুড়ো আঙ্গুলটা খেয়াল করো আমাদের বোর্ড বরাবর বাইরের দিকে কাজ করে। তো বুড়ো আঙ্গুলটাই আসলে নির্দেশ করবে এই বৃত্তাকার কুণ্ডলীতে I পরিমাণ তড়িৎ প্রবাহ হওয়ার জন্য সেন্টার পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। ওকে, তো খেয়াল করো I এর দিকে আমরা 4 আঙ্গুল, হাতের 4 আঙ্গুল আমরা রোটেট করব বা ডান হাত আমরা রোটেট করব I এর দিকে, বুড়ো আঙ্গুল নির্দেশ করবে চৌম্বক ক্ষেত্রের দিক। তো চৌম্বক ক্ষেত্রের দিক হবে সেন্টার থেকে বাইরের দিকে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা সেন্টার পয়েন্টে
পয়েন্টে ডট, ডট মানে আসলে বাইরের দিক বোঝায়, তো সেন্টার পয়েন্টে আমরা ডট দিকের বা হচ্ছে বাইরের দিকে আমরা আসলে চৌম্বক ক্ষেত্রটা পাবো। ওকে, সেন্টার পয়েন্টে আমরা বাইরের দিকে বা সেন্টার পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের দিক হবে এভাবে বোর্ড বরাবর বাইরের দিকে। ওকে, এই যে মার্কারটা যেটা বোঝাচ্ছে বোর্ড বরাবর বাইরের দিকে। এবার খেয়াল করো, এবার যদি এভাবে তড়িৎ প্রবাহ ফ্লো করে, খেয়াল করো যদি এভাবে তড়িৎ প্রবাহ ফ্লো করে, ধরো এটা আমাদের সেই বৃত্তাকার কুণ্ডলী। ওকে, এই বৃত্তাকার কুণ্ডলীর সেন্টার ধরো হচ্ছে আমাদের এটা। ওকে, সেন্টারকে আমরা সি দিয়ে প্রকাশ করলাম। এবার যদি বৃত্তাকার কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ হয় আই এই বরাবর, খেয়াল করো আই যদি এই বরাবর তড়িৎ প্রবাহিত হয়, সরি আমি সেম দিয়ে দিছি, আই যদি আমাদের এই বরাবর তড়িৎ প্রবাহিত হয়, খেয়াল করো এই যে এই বরাবর আই, এটা হচ্ছে আমাদের আই বা তড়িৎ প্রবাহের ডিরেকশন। তাহলে তড়িৎ প্রবাহের ডিরেকশন যদি আমাদের ক্লকওয়াইজ হয়, বৃত্তাকার কুণ্ডলীতে যদি ক্লকওয়াইজ ভাবে তড়িৎ প্রবাহিত হয়, ক্লকওয়াইজ ভাবে, তাহলে একটু মন দিয়ে দেখো, ক্লকওয়াইজ ভাবে তড়িৎ প্রবাহিত হলে, ক্লকওয়াইজ ভাবে, তাহলে আমরা এই ডান হাতের 4 আঙ্গুল আমরা রাখবো ক্লকওয়াইজ ভাবে। খেয়াল করো এই দেখো আমার হাতের 4 আঙ্গুল, আমি কিন্তু এইভাবে হাতটা রোটেট করি নাই, কেন? কারণ আমার তড়িৎ প্রবাহ হচ্ছে ক্লকওয়াইজ, তো আমি ডান হাতটা ক্লকওয়াইজ ভাবে রোটেট করব। তো ডান হাতটা যখন আমি ক্লকওয়াইজ ভাবে রোটেট করব, আমার বুড়ো আঙ্গুলটা কিন্তু বোর্ড বরাবর ভিতরের দিকে কাজ করবে। যখন আমি ডান হাতের 4 আঙ্গুল ক্লকওয়াইজ ভাবে রোটেট করব, এই যে দেখো ক্লকওয়াইজ ভাবে হাত রোটেট করলাম, ডান হাতটা ক্লকওয়াইজ ভাবে যখন রোটেট করব, বুড়ো আঙ্গুল কিন্তু ভিতরের দিকে বোঝাচ্ছে। আর বুড়ো আঙ্গুল ভিতরের দিকে মানে বুড়ো আঙ্গুল নির্দেশ করবে চৌম্বক ক্ষেত্রের দিক। এক্ষেত্রে বুড়ো আঙ্গুল নির্দেশ করবে চৌম্বক ক্ষেত্রের দিক। তো এক্ষেত্রে বুড়ো আঙ্গুলটা বোর্ড বরাবর ভিতরের দিকে কাজ করে বলে আমরা সেন্টার পয়েন্টে যে চৌম্বক ক্ষেত্র পাবো এটা ভিতরের দিকে, বা কি বলতো ক্রস। ক্রস মানে হচ্ছে আমাদের ভিতরের দিক। ওকে, ক্রস মানে হচ্ছে আমাদের ভিতরের দিক, আর ডট মানে হচ্ছে আমাদের বাইরের দিক। লিখে নিবা, তাহলে হচ্ছে এভাবে মনে রাখবা। এগুলো বারে বারে হাত দিয়ে করাতে একটু ঝামেলা হতে পারে। তো যদি আমাদের বোর্ড তলে বা এক্স ওয়াই তলে যদি থাকে, বা বোর্ড তলে বা খাতা তলে যদি থাকে, তবে আমি বলতে পারবো যদি এভাবে মনে রাখতে পারবা, যদি ক্লকওয়াইজ ভাবে, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে, যদি আসলে বৃত্তাকার কুণ্ডলীতে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে, খেয়াল করো অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ না, এটা অ্যান্টি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তো অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে যদি বৃত্তাকার কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ ফ্লো করে, সেই তড়িৎ প্রবাহের কারণে সি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের ভ্যালু আমরা পাবো, এটা চৌম্বক ক্ষেত্রের ভ্যালু। আর চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন আমরা পাবো কোন দিকে? বাইরের দিকে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে রোটেট করে। আর যদি ক্লকওয়াইজ ভাবে রোটেট করে, এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ রোটেশন, যদি আমাদের ক্লকওয়াইজ ভাবে তড়িৎ প্রবাহিত হয় আই, ঘড়ির কাঁটার দিকে যদি প্রবাহিত হয়, তবে আমরা সেন্টার পয়েন্টে ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্রটা পাবো। ওকে, একটু কমেন্টে জানাই দাও তো যে এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা। এটাকে আমরা বলতে পারি ইনওয়ার্ড ডিরেকশন, এটাকে আমরা বলতে পারি আউটওয়ার্ড ডিরেকশন। ওকে, আচ্ছা এখানে আসলে বাম হাতের একটা নিয়ম আছে, কিন্তু কথা হচ্ছে আমরা এই পুরো চ্যাপ্টার যদি ডান হাতের নিয়মটাই শিখবো, হ্যাঁ, কারণ দুইটা নিয়ম শিখলে নিজেরাই হচ্ছে একটু কনফিউজ হয়ে যাবে। এজন্য আমরা পুরো চ্যাপ্টার জুড়েই এই চ্যাপ্টারে যা শিখবো আমরা বাম হাতের নিয়মটা বা ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটা শিখবো না। ঠিক আছে, তোমরা যারা পারবা নিজেরা হচ্ছে দেখে নিও। ওকে, কারণ কথা হচ্ছে কনফিউজ হবে। ঠিক আছে, একই ফ্লেমিং এর বাম হস্ত দিয়েও তুমি যা বের করতে পারবা, আর ডান হাতের রাইট হ্যান্ড রুল দিয়েও তুমি সেম জিনিসটাই বের করতে পারবে। ওকে, একই। একটু বলো যে এই পর্যন্ত বুঝতে পারছি কিনা, দেখি কে কে রেসপন্স করলো। আফরোজা বেগম রেসপন্স করলো, অন্তরা লাবিবা, হৃদয় মিয়া, ওকে, লিলিমা নিপা, মিলভা ইসলাম, নিউসরাত জাহান, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ফেরদৌসি রূপা। তারপর হচ্ছে ক্রস মানে ভিতরের দিকে, ডট মানে বাইরের দিকে। ওকে, তারপরে হচ্ছে ওকে ওইরি স্পর্শিয়া। ওকে, ঠিক আছে, শোয়েব আলম উচ্ছ্বাস ভাইয়া, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। তারপর হচ্ছে আয়েশা আক্তার, লামিয়া, আঞ্জুমিন, প্রত্যেকই থ্যাংক ইউ সো মাচ। আশিক কুমার, তোমাকেও থ্যাঙ্কস। আলামিন ইসলাম স্বাধীন, সুন্দর করে লিখে দিচ্ছে রাহাত, আই এম রাহাত। ভিতরের দিক হচ্ছে ক্রস, বাইরের দিক হচ্ছে ডট। অ্যান্টি ক্লকওয়াইজ হলে, ইয়েস অ্যান্টি ক্লকওয়াইজ হলে তোমার বাইরের দিক মানে ডট, আর এভাবে মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, কেন্দ্রে কিন্তু, হ্যাঁ সেন্টার পয়েন্টে, বৃত্তাকার কুণ্ডলী সেন্টার পয়েন্টে আমাদের বের করতে বলে আসলে নরমালি। হ্যাঁ, ওকে, এমন না যে অন্য কোনো পয়েন্টে বের করা যায় না এরকম না, বাট আমাদের ইন্টার সিলেবাসে বা বলো অ্যাডমিশন লেভেলে আসলে সেন্টার পয়েন্টই আমাদেরকে বলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেকে বলছে ডান বাম দুইটাই জানি,
যারা ডান বাম দুইটাই জানো তাদেরকে অভিনন্দন। হ্যাঁ ঠিক আছে, ডান হাত দিয়েও আসলে এগুলো বের করা যায়, বাম হাত দিয়েও বের করা যায়, বাট আমরা সমগ্র চ্যাপ্টার জুড়ে ডান হাতের নিয়মটাই দেখবো। সমগ্র চ্যাপ্টার জুড়ে যা যা করবো ওকে, ডান হাতের নিয়মটাই দেখবো। আচ্ছা তাহলে এবার খেয়াল করো, এবার সেটা হচ্ছে যে আমরা এই পর্যন্ত এবং এই দিকের ওকে, তো মোটামুটি সবাই চলে আসছো। হ্যাঁ তো আমরা শুরু করতে থাকি। হ্যাঁ যেটা আমরা বলছিলাম, তো আমরা একটা ম্যাথ প্রবলেম শুরু করেছিলাম, সেটা হচ্ছে এই ম্যাথ প্রবলেমটা। তো আমাদের কাছে একটা স্ট্রেট ওয়্যার ছিল বা একটা সোজা তার ছিল, সেই সোজা তারের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল, সেই সোজা তারের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল, এবং সেই সোজা তারে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছিল। ওকে, সেই সোজা তারে হচ্ছে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছিল। ওকে, অতঃপর আমরা কি করলাম, ফার্স্ট স্টেপে আমরা করলাম যে এই সোজা তারকে ধরে আমরা একটা বৃত্তাকার কুণ্ডলী তৈরি করলাম। হ্যাঁ সোজা তারকে ধরে আমরা এক পাকের একটা বৃত্তাকার কুণ্ডলী তৈরি করলাম। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি n কত বলো তো 1, বা একটা পাকের আমরা একটা বৃত্তাকার কুণ্ডলী তে আমরা তৈরি করলাম। মানে ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার কাছে একটা স্ট্রেট ওয়্যার ছিল, তুমি স্ট্রেট ওয়্যারটা ধরে কি করলা, একটা বৃত্তাকার কুণ্ডলীতে এভাবে ধরে গোল গোল করে একটা বৃত্তাকার তারে পরিণত করলা। এই বৃত্তাকার তারে সেম পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে আই পরিমাণ। তো ফার্স্ট কেসে বা প্রথম ক্ষেত্রে এই বৃত্তাকার তারে আই পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য আমরা সেন্টারে যে চৌম্বক ক্ষেত্র পাচ্ছি বা যে ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, সেই ম্যাগনেটিক ফিল্ডকে আমরা প্রকাশ করলাম B1 দ্বারা। অতঃপর বা সেকেন্ড স্টেপে কি করা হলো, সেকেন্ড স্টেপে এই সোজা ওয়্যারটা দিয়ে বা সোজা তারকেই আমরা এইভাবে গোল গোল করে পেঁচায় 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 টোটাল 4টা পাকের একটা বৃত্তাকার কুণ্ডলী তৈরি করলাম। হ্যাঁ তো বুঝতেই পারতেছো, তো এইখানে যে আমরা গোল গোল পেঁচায় 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 যে আমরা 4টা পাক বিশিষ্ট যে বৃত্তাকার কুণ্ডলী আমরা তৈরি করলাম, সেই বৃত্তাকার কুণ্ডলীর নিশ্চয়ই ব্যাসার্ধ আর এই বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের মধ্যে একটা পার্থক্য দেখা যাবে। নিশ্চয়ই এই ব্যাসার্ধটা বড় হবে আর এই ব্যাসার্ধটা ছোট হবে, কারণ বুঝতেই পারতেছো একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের তার তুমি এটাকে যতই পেঁচায় পেঁচায় গোল করো না কেন, এত ছোট্ট হয়ে যাবে না? ছোটবেলায় তোমরা খেলছিলে না একটা বড় দড়িকে এভাবে গোল 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 করে পেঁচায় পেঁচায় তুমি কি করতে বলো তো, তাকে অনেক সংখ্যক প্যাঁচ দিলে কি হতো, তার বৃত্তের যে ব্যাসার্ধটা অনেক ছোট হয়ে যেত না? ঠিক সেই কাজটাই হয়েছে। আমি আরেকবার বলি, মন দিয়ে দেখো, এটা আমাদের একটা স্ট্রেট ওয়্যার, এটাকে আমরা একবার এভাবে এরকম করে গোল করে বৃত্তাকার কুণ্ডলীর এক পাক বিশিষ্ট আমরা বৃত্তাকার কুণ্ডলীকে তৈরি করলাম। পরবর্তীতে কি করলাম, এই সেম তার দিয়ে আমরা 4 পাক বিশিষ্ট একটা বৃত্তাকার কুণ্ডলী তৈরি করলাম। ওকে, তো এই বৃত্তাকার কুণ্ডলীতে আই মানে প্রত্যেকটা তারের মধ্যেই আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। ওকে আচ্ছা, তো এই বৃত্তাকার কুণ্ডলীতে আই পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য যে এই সেন্টার পয়েন্টে যে চৌম্বক ক্ষেত্র পাবো তার ভ্যালু আমি ধরলাম B1, আর এই 4 পাক বিশিষ্ট বৃত্তাকার কুণ্ডলী যেটা 4 পাক বিশিষ্ট বৃত্তাকার কুণ্ডলীতে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য আমরা সেন্টার পয়েন্টে যে চৌম্বক ক্ষেত্র পাবো তাকে আমরা B2 ধরলাম, এবং আমরা এটাও বলতে পারি যে এই প্রথম কুণ্ডলীর যে ব্যাসার্ধ, প্রথম কুণ্ডলীর ব্যাসার্ধকে আমরা R1 ধরলাম, আর দ্বিতীয় কুণ্ডলীর যে ব্যাসার্ধকে আমরা R2 দ্বারা ডিনোট করলাম। ওকে, যদি এমন হয় আমাদের বের করতে হবে এই B1 to B2 বা B1 আর B2 এর অনুপাতটা আসলে কত হবে, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। আমি আরেকবার বলি, আমাদের কাছে একটা স্ট্রেট ওয়্যার ছিল বা একটা সোজা তার ছিল যার দৈর্ঘ্য L, তাকে আমরা সেই সোজা তারে আমরা I পরিমাণ তড়িৎ প্রবাহিত করছিলাম। পরবর্তীতে ফার্স্ট স্টেপে আমরা কি করলাম, এই সোজা তারকে ধরে আমরা একটা এক পাক বিশিষ্ট বৃত্তাকার কুণ্ডলীতে তৈরি করলাম বা পরিণত করলাম, যেখানে I পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। পরবর্তীতে কি করলাম, সেই সোজা তারটা দিয়েই আমরা পেঁচায় 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 বৃত্ত বানালাম, এবং কতগুলো পাক দিলাম বলতো, 4টা পাক দিলাম, যার ফলে এখানে n এর ভ্যালু 4 আর এখানে n এর ভ্যালু 1। যদি এই বৃত্তাকার কুণ্ডলীতে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য সেন্টার পয়েন্টে চৌম্বক ক্ষেত্র যদি B1 হয়, আর এই কুণ্ডলীতে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য সমপরিমাণ
এই সেন্টার পয়েন্টে চৌম্বক ক্ষেত্র যদি B2 হয় তবে আমাদেরকে বের করতে হবে B1 বাই B2 বা B1 আর B2 এর অনুপাতটা কত। ওকে, একটু কষ্ট করে বলো তো যে তোমরা ইয়া করতে পারছো কিনা, এই কোশ্চেনটা বুঝতে পারছো কিনা। তোমরা আপাতত কমেন্ট করো না, আপাতত তোমরা একটু মনোযোগ দাও তোমাদের ক্লাসের মধ্যে। ওকে, আর আরেকটা কাজ করতে পারো, তোমরা এই ভিডিওটাও শেয়ার করতে পারো। তো শেয়ার করলে কি হবে, যারা ক্লাসে জয়েন করতে পারে নাই, যারা ক্লাসে আমাদের দেখছিলাম যে আমাদের প্রথম লাইভে প্রায় আমরা 150 জনের মতন ছিলাম, এখন অনেক কমে গেছে। তো প্রথম লাইভটা কেটে যাওয়ার কারণে অনেকে হয়তো জয়েন করতে পারে না। তোমরা শেয়ার দিয়ে দাও, তো শেয়ার দিলে আসলে তারা জয়েন করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এবার দেখো এখান থেকে কি করতে পারি, আমরা B1 বাই B2 বা B1 আর B2 এর অনুপাতটা আমরা বের করতে পারবো চাইলে। ওকে, সরি আমাদের বের করতে হবে। তাহলে আমরা সেই লক্ষ্যে কাজ শুরু করি। ওকে, সেই লক্ষ্যে আমরা কাজটা শুরু করি। তো ফার্স্ট কেস যেটা, প্রথম কেস কি, এটাকে আমরা কেস 1 বলতে পারি। আমরা এখন সলিউশনে চলে যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা সলিউশনে চলে গেলাম। ওকে, এটা কোশ্চেন আমরা লিখলাম, এখন আমরা সলিউশনে চলে যাব। ওকে, তো প্রথম কেসে এটাকে আমরা কেস 1 বলতে পারি, কেস 1। তো ফার্স্ট কেসে আমরা কি দেখলাম, ফার্স্ট কেসে আমরা দেখলাম যে আমাদের কাছে একটা স্ট্রেট ওয়্যার ছিল, যে স্ট্রেট ওয়্যারে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছিল, যার দৈর্ঘ্য হচ্ছে L। এই L দৈর্ঘ্য বিশিষ্ট সোজা তারকে আমি কি করলাম, একটা এক পাক বিশিষ্ট বৃত্তাকার তারে বা বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করলাম। তো এবার এই বৃত্তাকার কুণ্ডলীর জন্য যদি আমি চৌম্বক ক্ষেত্রের ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তো ধরে নিলাম যে এই বৃত্তাকার কুণ্ডলীতে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য সেন্টার পয়েন্টে যে চৌম্বক ক্ষেত্র, সেই সেন্টার পয়েন্টের চৌম্বক ক্ষেত্র B1 আমরা তো জানি যে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা কি। তো কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা হচ্ছে A mu naught I divided by 2s r। A mu naught I divided by 2s r, যেখানে r মানে ব্যাসার্ধ আর এই বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধকে আমরা r1 দ্বারা প্রকাশ করলাম। ওকে, আচ্ছা এখান থেকে n এর ভ্যালু কিন্তু 1, কারণ একটা পাক বিশিষ্ট আমরা বৃত্তাকার কুণ্ডলী প্রথমে বানাইছিলাম স্টেপ 1 এ। তো আমরা n এর ভ্যালু 1 মানে তো এটাকে আমরা মুছে ফেলতে পারি। ওকে, আচ্ছা তারপরে খেয়াল করো এখান থেকে আমরা কিভাবে আগাতে পারি একটু দেখো। এখান থেকে আমরা এটা মুছে দিই, পরে আমরা এটা নিয়ে কাজ করব। হ্যাঁ, আপাতত এটা মুছে দেই। তো আমরা এখান থেকে কিভাবে একটু আগাতে পারি খেয়াল করো। আমরা এখান থেকে পরবর্তীতে আমরা এটা বলতে পারি যে আমরা এই সোজা তার দিয়ে বা এই সোজা তার দ্বারাই তো আমরা একটা বৃত্ত বানাইছি, রাইট? মানে সোজা তারকে ব্যবহার করে, সোজা তারের L দৈর্ঘ্যকে ব্যবহার করেই তো আমরা একটা বৃত্ত বানাইছি। তাহলে আমরা কি এটা বলতে পারি যে পুরো বৃত্তের পরিধি যা, এই সোজা তারের দৈর্ঘ্যটা তা, কারণ সোজা তারের দৈর্ঘ্যটা দিয়েই তো আমি একটা বৃত্ত বানাইছি এক পাক বিশিষ্ট। তাহলে আমি বলতে পারি এই বৃত্তের পরিধির মান যা, এই টোটাল বৃত্তের এই সোজা তারের দৈর্ঘ্যটা হুবহু তাই হবে। তাহলে আমি বলতে পারি যে বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই r1। আমরা ছোটবেলায় পড়ছিলাম বৃত্তের পরিধি ইকুয়ালস টু আমি বলতে পারি এই L দৈর্ঘ্য বা L। তাহলে 2 পাই r1 ইকুয়ালস টু L আমি বলতে পারি, এই ক্ষেত্রে শর্ত বা কন্ডিশন। ওকে, আমরা এখান থেকে বলতে পারি যে এই প্রশ্নের মাধ্যমে বা প্রশ্ন মতে যে এই সোজা তার যার দৈর্ঘ্য কিনা L, এই L দৈর্ঘ্য বিশিষ্ট তারকে যে আমি বৃত্ত বানাইছি, সেই সোজা তারের দৈর্ঘ্য যা, এই বৃত্তের দৈর্ঘ্য বৃত্তের পরিধি তাই হবে। তো বৃত্তের পরিধি 2 পাই r1 ইকুয়ালস টু L। তো এখান থেকে আমরা r1 এর একটা এক্সপ্রেশন বের করতে পারবো, r1। তো r1 সমান লিখতে পারবো L ডিভাইডেড বাই 2s r। r1 সমান L ডিভাইডেড বাই 2s r। তাহলে এখান থেকে খেয়াল করো, এখান থেকে হচ্ছে B1 সমান আমরা লিখতে পারবো mu naught I ডিভাইডেড বাই 2s ইনটু r1। 2s ইনটু r1 এর ভ্যালু কত, L ডিভাইডেড বাই 2s r, L ডিভাইডেড বাই 2s r। ওকে, এখান থেকে আমরা এভাবে লিখতে পারবো। তো একটু খেয়াল করলে দেখবা যে এই 2 কিন্তু ক্যান্সেল করা যায়। ওকে, আমি এখান থেকে একটু ভুল করছি, এখানে পাইও আছে, 2s pi r হবে বা 2s r pi হবে। ওকে, ওয়েট r1 equals to L divided by 2s r হবে, r1 equals to L divided by 2s pi হবে। ওকে, তো এখানে পাই হবে, একটু ঠিক করে নিও, সিম্পলি পক্ষান্তর আর কি। খেয়াল করো
2 পাই r1 ইকুয়াল টু l, এখান থেকে r1 সমান হবে l ডিভাইড বাই 2i পাই, এখান থেকে আমরা r1 এর জায়গায় l ডিভাইড বাই 2i পাই এর মানটা বসালাম। ওকে, তো 2 টু ক্যান্সেল, পাই উপর চলে যাবে, তো পাই উপর চলে গেলে আমরা b1 এর যেই ভ্যালুটা পাবো সেই b1 সমান আমি লিখতে পারবো হচ্ছে মিউ নট i উপরে পাই চলে যাবে, তাহলে মিউ নট i পাই ডিভাইডেড বাই l, মিউ নট i পাই ডিভাইড বাই l। ওকে, তো এটাকে তুমি বক্স করে রাখতে পারো, b1 সমান মিউ নট i পাই ডিভাইড বাই কি বলতো l। এটা কি বলতো, এটা হচ্ছে যদি আমাদের এক পাক বিশিষ্ট বৃত্তাকার কুণ্ডলীতে i পরিমাণ তড়িৎ প্রবাহিত চালনা করা হয়, আর যদি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ r1 হয়, তবে সেন্টার পয়েন্টে চৌম্বক ক্ষেত্র আমরা এরকম একটা এক্সপ্রেশন আমরা পাবো। এবার খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কেস 1 এ হচ্ছে আমরা এটা অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এবার আমরা কেস 2 নিয়ে একটু কথা বলবো। কেস 2 নিয়ে একটু কথা বলবো। কেস 2টা দেখো, কেস 2 এটা আমাদের হচ্ছে কেস 2। তাহলে কেস 2টা কি? কেস 2 হচ্ছে পরবর্তীতে আমরা এই সোজা তার, যেটা দৈর্ঘ্য কিনা l, সেই সোজা তার দিয়ে আমরা 4 পাক বিশিষ্ট একটা বৃত্তাকার কুণ্ডলী তৈরি করলাম। 4টা পাক বিশিষ্ট বা 4 পাক বিশিষ্ট আমরা একটা বৃত্তাকার কুণ্ডলী তৈরি করলাম। সেই বৃত্তাকার কুণ্ডলীতেও I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তো যেহেতু 4 পাক বিশিষ্ট বৃত্তাকার কুণ্ডলী, তাহলে আগের বৃত্তের মানে 1 পাক বিশিষ্ট বৃত্তাকার কুণ্ডলী যে ব্যাসার্ধ ছিল তার চেয়ে নিশ্চয়ই 4 পাক বিশিষ্ট বৃত্তাকার কুণ্ডলী ব্যাসার্ধটা কম হবে। কারণ ছোটবেলায় আমরা তো দেখছিলাম যে আসলে একটা সোজা তারকে তুমি একবার বৃত্ত মানে একটা পাক দিয়ে বৃত্ত বানাও, সোজা যে কোনো দড়ি, ধরো একটা তোমার কাছে এটা ধরো সোজা রাবার ব্যান্ড আছে, ওটাকে একটা প্যাচ দিয়ে বৃত্ত বানাও, আর যদি তুমি 2-3টা প্যাচ দিয়ে বৃত্ত বানাও, তো 2-3টা প্যাচ দিয়ে তুমি যে বৃত্তটা বানাইছো সেই বৃত্তের ব্যাসার্ধটা কিন্তু কমই হবে একটা পাক দিয়ে যেই বৃত্ত বানাইছো তার চেয়ে। ওকে, তো খেয়াল করো, এখানে আমি 4 পাক দিয়ে আসলে একটা বৃত্তাকার কুণ্ডলী তৈরি করলাম, তার ব্যাসার্ধ নিশ্চয়ই কম হবে, এবং এর যদি হয় সেন্টার, তাহলে এর ব্যাসার্ধ যদি হয় r2 এর ব্যাসার্ধ, আর এই বৃত্তাকার কুণ্ডলীতে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য সেন্টারের চৌম্বক ক্ষেত্র যদি b2 হয়, তবে আমি এখান থেকে লিখতে পারবো b2 সমান, আমরা জানি একটা বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা n মিউ নট I ডিভাইডেড বাই 2i r2, যেখানে n এর ভ্যালু কত, এখানে n এর ভ্যালু কিন্তু 4, কারণ 4টা পাক দিয়ে একটা বৃত্ত আমরা তৈরি করলাম, তো পাক সংখ্যার ভ্যালু কত, 4। তো এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে হচ্ছে আমরা b2 ইকুয়ালস টু লিখতে পারবো হচ্ছে n হচ্ছে আমাদের 4 ইনটু মিউ নট I ডিভাইডেড বাই 2i r2। ওকে, তাহলে 2i ইনটু, এখন আমরা r2 লিখতে চাই, তাহলে এবার r2 টা আমরা কিভাবে বের করতে পারবো, একটু দেখো r2 টা আমরা কিভাবে বের করতে পারবো। r2 তে পাশ থেকে দেখো, আমরা এই l দৈর্ঘ্যের তার ইউজ করে 4 পাক বিশিষ্ট বৃত্ত বানালাম না, 4 পাক বিশিষ্ট বৃত্তাকার কুণ্ডলী বানালাম। তাহলে 4 পাক বিশিষ্ট বৃত্তাকার কুণ্ডলী মানে 4টা বৃত্ত, 4টা ছোট ছোট বৃত্ত। খেয়াল করো, মানে বৃত্তাকার কুণ্ডলীগুলো তুমি খেয়াল করছো, স্প্রিং তো স্প্রিং এর কিন্তু প্যাচ সংখ্যা থাকে, মানে স্প্রিং এর কিন্তু অনেক প্যাচ থাকে। হ্যাঁ, তো স্প্রিং এর এক একটা প্যাচ কিন্তু এক একটা বৃত্তের মতন দেখতে, রাইট? তাহলে আমি কিন্তু বলতে পারবো যে এই বৃত্তের পরিধি যদি হয় 2i পাই r2, তাহলে একে যদি আমি 4 দিয়ে গুণ করি, তবে আমি 4টা বৃত্ত পাবো, মানে 2i পাই r2 মানে একটা বৃত্ত। ওকে, একটা বৃত্তের পরিধি। তো এরকম আসলে 4টা পাক বিশিষ্ট বৃত্ত মানে কি, 4টা বৃত্ত, তাহলে আমি 4 ইনটু 2i পাই r2 লিখতে পারবো। তাহলে 4 ইনটু 2i পাই r2 ইকুয়াল টু কত লিখতে পারবো, তো আমরা l লিখতে পারবো না, l। এই ব্যাপারটা কি তোমরা বুঝছো? আমি আরেকবার বলি, খেয়াল করো, আমরা এই l দৈর্ঘ্যের তার ইউজ করে 4 পাক বিশিষ্ট আমরা একটা বৃত্তাকার কুণ্ডলী তৈরি করলাম, অর্থাৎ l দৈর্ঘ্য ইউজ করে 4টা বৃত্ত আমরা বানালাম, আর একটা বৃত্তের পরিধি হচ্ছে 2i পাই r, আর এখানে হচ্ছে r মানে ব্যাসার্ধ হচ্ছে r2,
তাহলে একটা বৃত্তের পরিধি টুয়াইস পাই r2, তাহলে চারটা পাক দেওয়া হয়েছে মানে চারটা বৃত্ত তৈরি করা হয়েছে, তাহলে 4 ইনটু টুয়াইস পাই r2, তাহলে 4 ইনটু টুয়াইস পাই r2 ইকুয়ালস টু l আমরা লিখতে পারবো। তো এখান থেকে আমরা r2 সমান লিখতে পারবো হচ্ছে l ডিভাইডেড বাই 4 দুগুণী 8 পাই, l ডিভাইডেড বাই 4 দুগুণী 8 পাই, তাহলে r2 সমান আমি লিখতে পারবো l ডিভাইডেড বাই 8 পাই, l ডিভাইড বাই 8 পাই। তাহলে এখান থেকে দেখো 2 আর 8 কাটাকাটি গেলে 4 থাকবে, 4 উপরে চলে গেলে 16 হয়ে যাবে, তাহলে b2 সমান আমি লিখতে পারবো হচ্ছে 4 উপরে চলে গেলে 16 হয়ে যাবে, তাহলে 16 মিউ নট i, আর পাই উপরে চলে গেলে পাই হয়ে যাবে, পাই উপরে চলে যাবে আর নিচে থাকবে l। তাহলে এতটুকু বোঝা গেছে? তাহলে একটু খেয়াল করো, এখান থেকে মিউ নট i পাই ডিভাইড বাই l, এটা কি একটু পরিচিত লাগে? এই মিউ নট i পাই ডিভাইড বাই l মানে কি বলতো? b1। তাহলে ওইটুকু অংশের পরিবর্তে আমরা b1 লিখতে পারবো, তাহলে এর থেকে আমরা এটা লিখতে পারবো এই পাশ থেকে যে b2 ইকুয়ালস টু এতটুকুর পরিবর্তে আমরা b1 লিখতে পারবো, তাহলে 16 ইনটু b1। তাহলে এখান থেকে আমরা কিন্তু b2 বাই b1 বের করতে পারবো বা b1 বাই b2 বের করতে পারবো। তাহলে b2 বাই b1 হবে 16 ডিভাইডেড বাই 1, ওকে, 16 ডিভাইড বাই 1। তো এটাই হচ্ছে আমাদের অ্যানসার, ওকে। আশা করি আমরা এই পর্যন্ত বুঝলাম। একটু কমেন্টে জানাই দাও তো এখান থেকে আমরা এই লাইনে আসছি, এখান থেকে আমরা এই লাইনে আসছি কিভাবে? ওই মিউ নট i পাই ডিভাইড বাই l এর পরিবর্তে আমরা b1 লিখতে পারি, যে b1 ইকুয়াল টু মিউ নট i পাই ডিভাইড বাই l। তো এখান থেকে আমরা এটা লিখতে পারবো। এবং এই লাইনটা আমি একটু আরেকবার বুঝাই। এই লাইনটা কি করলাম? এই লাইনটা আমরা ব্যাসার্ধের ভ্যালু বের করতে চাই। r2 মানে 4 পাক বিশিষ্ট বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ আমরা বের করতে চাই। তো পাক মানে কি? প্যাচ। স্প্রিং তো দেখছো, স্প্রিং ধরো হচ্ছে 10 পাক বিশিষ্ট বা 10 প্যাচ বিশিষ্ট স্প্রিং মানে কি? 10টা বৃত্ত দেখা যায় না স্প্রিং কে, তুমি হালকা টেনে লম্বা করে দেখবা যে ওগুলো কিন্তু বৃত্তের মতোই দেখতে প্রত্যেকটাই। তাহলে আমরা বলতে পারবো যে এল দৈর্ঘ্য দিয়ে আমরা 4টা বৃত্ত বানাইছি এল দৈর্ঘ্য দিয়ে, কারণ 4টা পাক। তাহলে 4টা বৃত্ত বানানো মানে কি বলতো? একটা বৃত্তের পরিধি টুয়াইস পাই r, তাহলে 4টা বৃত্তের পরিধি কত হবে? 4 ইনটু টুয়াইস পাই r। তাহলে একটা এল দৈর্ঘ্য দিয়ে আমি 4টা বৃত্ত বানালাম, এল দৈর্ঘ্য দিয়ে আমি 4টা বৃত্ত বানালাম, বুঝতে পারছে? এভাবে করে আমরা r2 বের করলাম। r2 মানে এখানে বসাই, আমরা কাটাকাটি করে আমরা এতটুকুর ভ্যালু আমরা b1 থেকে বসাই, এখান থেকে আমরা এই এক্সপ্রেশনটা আনলাম, বুঝছো? একটু বলো তো এতটুকু আমরা বুঝতে পারছি কিনা? কমেন্টে জানাই দাও যে এতটুকু আমরা বুঝতে পারছি কিনা। b2 বাই b1 হচ্ছে 16 বাই 1, তাহলে b1 বাই b2 কত হবে? 1 বাই 16। b1 বাই b2 কত হবে? 1 বাই 16, ওকে। b1 বাই b2 মানে 1 বাই 16। নিজেরাই তো পারবা, উল্টাই হয়ে যাবে। আশা করি এতটুকু বুঝছি। দেখি কে কে আমরা রেসপন্স করলাম। ফারজানা ফেরদৌস পপি, ওকে। আফরোজা বেগম, তারপর হচ্ছে ফারিয়া আলম মিম, ওকে, সঠিক উত্তর আগে দিয়ে দিয়েছো। ভাইয়া ওয়াই 4টা সার্কেল, ওই যে বললাম ভাইয়া তুমি স্প্রিং নিবা, বাসায় তোমার স্প্রিং আছে, স্প্রিং এর প্যাচ সংখ্যা গুনবা, স্প্রিংটাকে হালকা একটু লম্বা করলে দেখবা যে প্রত্যেকটাই বৃত্তের মতোই দেখতে। মানে যতগুলা প্যাচ ততগুলা বৃত্ত, যতগুলা পাক ততগুলা বৃত্ত। 4টা পাক 4টা বৃত্ত, একটা বৃত্তের পরিধি টুয়াইস পাই r, 4টা বৃত্তের পরিধি হচ্ছে 4 ইনটু টুয়াইস পাই r। মানে এল দৈর্ঘ্য দিয়ে আমি 4টা বৃত্ত বানালাম, এরকম ভাবে চিন্তা করতে হবে। একটু আমাকে কমেন্টে জানাই দিও তো যে ওই বুঝতে পারলাম কিনা, যে কমেন্ট করছো যে ওয়াই 4টা সার্কেল। তোমরা একটা লাইভ ক্লাসটা শেয়ার করতে পারো, শেয়ার করলে তোমাদের সবাই জানতে পারবে সেকেন্ড লাইভ ক্লাসটা যে অন হয়ে গেছে। আজকে ইন্টারাপ্ট হওয়ার জন্য এক্সট্রিমলি সরি, আজকে ক্লাসটা ইন্টারাপ্ট হওয়ার জন্য। এনিওয়ে, এটা ছিল আমাদের হচ্ছে প্রথম ম্যাথ। তো আমরা সেকেন্ড ম্যাথে চলে যাই, ওকে। তো আমরা আজকের দিনে সেকেন্ড ম্যাথে চলে যাই। আমাদের কাছে কোশ্চেন নাম্বার, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, এটাও কোশ্চেন, মন দিয়ে দেখবা। তো এটা একটা অসীম তার, এটা একটা অসীম সরল পরিবাহী বা সোজা তার, যার মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে I, যেখানে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর এটা একটা বৃত্তাকার কুণ্ডলী, এতেও I পরিমাণ বা সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, ওকে। আচ্ছা, তাহলে খেয়াল করো, আর এটা হচ্ছে আমাদের বৃত্তাকার কুণ্ডলীর সেন্টার,
নিচে আমাদের আরেকটা সরল পরিবাহী তার আছে, নিচে আমাদের আরেকটা সরল পরিবাহী তার আছে যেখানে তড়িৎ প্রবাহের মান হচ্ছে I, যেখানেও তড়িৎ প্রবাহের মান I কিন্তু উল্টা দিকে। ওকে, যেখানেও তড়িৎ প্রবাহের মান I কিন্তু উল্টা দিকে। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো আমাদের কোশ্চেনটা কি। কোশ্চেনটা হচ্ছে যে এই কোশ্চেনটা আমি দেখে বলি। হ্যাঁ, তো কোশ্চেনটা হচ্ছে আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r, এই বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের সেন্টার, এটা হচ্ছে সেন্টার। তো বৃত্তের ব্যাসার্ধ আমার দেওয়া হচ্ছে r। ওকে, আচ্ছা, আর এই নিচের তার থেকে আমাদের এই যে সেন্টারটা, নিচের তার থেকে আমাদের এই সেন্টারের দূরত্ব কোশ্চেনে দেওয়া হচ্ছে d। নিচের তার থেকে এই যে সেন্টার, এই সেন্টারের দূরত্ব আমাদের দেওয়া হচ্ছে d। ওকে, আচ্ছা, আমাদের বলা আছে r equals to 0.15 মিটার, r equals to, আর d এর ভ্যালু দেওয়া, d equals to আমাদের যে ভ্যালুটা দেওয়া সেই ভ্যালুটা হচ্ছে 0.25 মিটার। ওকে, r equals to 0.15 মিটার আর d equals to 0.25 মিটার। এবং আমাদের কোশ্চেনে বলা আছে যে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান, সেই চৌম্বক ক্ষেত্রের মানটা কত? বৃত্তাকার কুণ্ডলীর সেন্টারে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে 4.72 মাইক্রো টেসলা, 4.72 মাইক্রো টেসলা। তো চৌম্বক ক্ষেত্রের মান এত তৈরিতে, চৌম্বক ক্ষেত্রের মান এত তৈরিতে 4.72 মাইক্রো টেসলা তৈরিতে কত তড়িৎ প্রবাহ লাগবে, কত তড়িৎ প্রবাহ প্রয়োজন, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। কত তড়িৎ প্রবাহ প্রয়োজন, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, আমি আরেকবার বলি, আমাদের এখানে আসলে তিনটা ক্যাটাগরির তার আছে। এই একটা তার মানে টোটাল তিনটা টাইপের তার বা তিনটা সেগমেন্ট আমি বলতে পারি। এটাকে আমি বলতে পারি 1 নাম্বার তার, এটাকে আমি বলতে পারি 2 নাম্বার তার, আর এই কুণ্ডলীটাকে আমি বলতে পারি 3 নাম্বার তার। খেয়াল করছো? খেয়াল করো, এটাকে আমি বলতে পারি স্ট্রেট ওয়্যারটাকে আমি বলতে পারি 1 নাম্বার তার, অসীম তার, হ্যাঁ অসীম দৈর্ঘ্য। এই স্ট্রেট ওয়্যারটাকে আমি বলতে পারি 2 নাম্বার তার, আর এই বৃত্তাকার কুণ্ডলীকে আমি বলতে পারি 3 নাম্বার তার। ওকে, আচ্ছা, তো আমাদের কোশ্চেনে বলা আছে আর এই বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের ভ্যালু দেওয়া হচ্ছে 0.15 মিটার, আর এই কেন্দ্র থেকে এই তারের একদম নিচে যে 1 নাম্বার তার, যেটা মানে এই তারকে আমি 1 নাম্বার তার দিয়ে প্রকাশ করলাম, এটাকে আমি 2 নাম্বার তার দিয়ে প্রকাশ করলাম, আর এই বৃত্তটাকে আমি 3 নাম্বার তার দিয়ে প্রকাশ করলাম। ওকে, তাহলে এই 1 নাম্বার তার থেকে এই সেন্টারের দূরত্ব বা লম্ব দূরত্ব, মানে সেন্টার থেকে, এটা অনেকের প্রবলেম হয় আমি দেখলাম, এই সেন্টার থেকে এই তারের যে লম্ব দূরত্ব সেটা দিয়ে দাও। ওকে, সেন্টার থেকে এই তারের লম্ব দূরত্ব। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে আমাদের বলছে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান এত মাইক্রো টেসলা তৈরি করতে। তো এখানে একটু টুইস্ট, আমাদের কোশ্চেনে বলা আছে চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের মান এত মাইক্রো টেসলা। এটা বলতে কি বোঝায় এটা একটু বুঝতে হবে। কথা হচ্ছে আমাদের, আচ্ছা, এই বৃত্তাকার কুণ্ডলীতে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এবার একটু খেয়াল করো, এটা আমার বৃত্তের কেন্দ্র, তো এটাকে আমি C ধরলাম, সেন্টার, C পয়েন্ট, সেন্টার পয়েন্ট। তাহলে এই বৃত্তাকার কুণ্ডলীতে I পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য সেন্টার পয়েন্টে নিশ্চয়ই আমরা একটা চৌম্বক ক্ষেত্র পাবো। আবার এই 2 নাম্বার স্ট্রেট ওয়্যার বা 2 নাম্বার সরল পরিবাহীতে I পরিমাণ তড়িৎ প্রবাহের জন্যও নিশ্চয়ই C বিন্দুতে আমরা একটা চৌম্বক ক্ষেত্র পাবো। সিমিলার ওয়েতে 1 নাম্বার তারে I পরিমাণ তড়িৎ প্রবাহের জন্যও নিশ্চয়ই আমি C বিন্দুতে আরেকটা চৌম্বক ক্ষেত্র পাবো। টোটাল কি আমি তিনটা ডিফারেন্ট সেগমেন্টের বা তিনটা ডিফারেন্ট তারের জন্য কি আমি তিনটা চৌম্বক ক্ষেত্র পাবো না? তো ওই তিনটা চৌম্বক ক্ষেত্রের মিলিত চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে আসলে 4.72 মাইক্রো টেসলা। আমি আরেকটা বলি, সবগুলো চৌম্বক ক্ষেত্র মিলিতভাবে যতগুলো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে
এক নাম্বার তারের জন্য সি পয়েন্টে আমরা একটা চৌম্বক ক্ষেত্র পাবো, দুই নাম্বার তারের জন্য সি পয়েন্টে আমরা একটা চৌম্বক ক্ষেত্র পাবো, এই বৃত্তাকার কুণ্ডলীর জন্য সি পয়েন্টে আমরা একটা চৌম্বক ক্ষেত্র পাবো। সবগুলো চৌম্বক ক্ষেত্র মিলিতভাবে টোটাল যতটুকু চৌম্বক ক্ষেত্র দেয় তার ভ্যালুটাই দেওয়া 4.72 মাইক্রোটেসলা। এটাকে আমরা বলতে পারি টোটাল চৌম্বক ক্ষেত্রের ভ্যালু দেওয়া আসলে, হ্যাঁ, টোটাল ম্যাগনেটিক ফিল্ড বা টোটাল বি, বা এটাকে আমরা বলতে পারি যে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মানটাই আসলে দেওয়া 4.72 মাইক্রোটেসলা। এখানে লব্ধি ওয়ার্ডটা উচ্চারণ না থাকলেও তোমাকে বুঝে নিতে হবে যেখানে আসলে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মানটাই বলা আছে। ওকে, আমাদের বের করতে বলছে এই কারেন্টের মান বা তড়িৎ প্রবাহের মানটা আসলে কত হবে, কত তড়িৎ প্রবাহ হলে, কত তড়িৎ প্রবাহ বা আই এর মান কত হলে এই তিনটা তার মিলে, তিনটা সেগমেন্টের তার বা তিনটা ডিফারেন্ট তার মিলে সেন্টারে আসলে এতটুকু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, তো আমরা যেখানে আমাদের ডি এর মান দেওয়া, আর এর মান দেওয়া, তো আমরা শুরু করি। তো আমরা আমাদের কোশ্চেন মোটামুটি তোলা হয়ে গেছে, তো আমরা সলিউশনে চলে যাই। ওকে, এবার আমরা সলিউশনে চলে যাই। এবার হচ্ছে আমরা সলিউশনে চলে যাই। তো সলিউশনে খেয়াল করো, আমরা কোন পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করব এটা ফার্স্টে নির্ণয় করে ফেলবা। আমরা এই সি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করে ফেলবো, একদম মন দিয়ে দেখবা। সি পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করব। ওকে, তো ফার্স্টে আমরা বৃত্তাকার কুণ্ডলীর কথা চিন্তা করি। হ্যাঁ, তো বৃত্তাকার কুণ্ডলীকে আমি 3 নাম্বার তার বললাম, এই স্ট্রেট ওয়্যারকে আমি 2 নাম্বার তার বললাম, আর এটাকে আমি 1 নাম্বার তার বললাম। হ্যাঁ, আচ্ছা, তো ধরে নিলাম যে এই বৃত্তাকার কুণ্ডলী অর্থাৎ 3 নাম্বার তারের জন্য সি পয়েন্টে যে চৌম্বক ক্ষেত্রের মান, সেই চৌম্বক ক্ষেত্রের মানটাকে আমি B3 দ্বারা প্রকাশ করলাম। ওকে, খেয়াল করো, একটু মন দিয়ে দেখো, আমি আরেকবার বলি, খেয়াল করো। এই 3 নাম্বার তারে মানে এই বৃত্তাকার কুণ্ডলীতে আই পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য সেন্টার পয়েন্টে যে চৌম্বক ক্ষেত্রের মান সেটাকে আমরা B3 ধরলাম। সেই B3 ফর্মুলা কোনটা হবে বলো তো? B3 এর ফর্মুলা হবে কিন্তু বৃত্তাকার কুণ্ডলীর তারের জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান বা কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা। তো বৃত্তের জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা হচ্ছে n mu naught I divided by twice r, n mu naught I divided by twice r। একটু খেয়াল করো B3 মানে কি? B3 মানে হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীতে I পরিমাণ তড়িৎ প্রবাহ হওয়ার জন্য সেন্টার পয়েন্টে যে চৌম্বক ক্ষেত্র পাবো, সেই সেন্টার পয়েন্টের চৌম্বক ক্ষেত্রকে মানে এই বৃত্তাকার তারের জন্য সেন্টার পয়েন্টের চৌম্বক ক্ষেত্রকে আমরা B3 দ্বারা প্রকাশ করলাম। তাহলে B3 এর আমরা কোন ফর্মুলা ইউজ করব? বৃত্তাকার কুণ্ডলীর যে ফর্মুলাটা আছে, ফর্মুলা হচ্ছে n mu naught I divided by twice r, n mu naught I divided by twice r। ওকে, আচ্ছা, যেখানে এই r এর পরিচয় কি? r এর পরিচয় হচ্ছে ব্যাসার্ধ বৃত্তাকার কুণ্ডলীর, আর এই বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের ভ্যালু কত? 0.15 মিটার দেওয়া। ওকে, আশা করি আমরা বুঝলাম B3 এর ভ্যালু। ওকে, এবার আমরা ধরে নিলাম যে 2 নাম্বার তার, আবার খেয়াল করো, 2 নাম্বার তারে আই পরিমাণ তড়িৎ প্রবাহের জন্যও তো নিশ্চয়ই আমরা সেন্টারে একটা চৌম্বক ক্ষেত্র, মানে সেন্টার তো না, এই পয়েন্টে মানে সি পয়েন্টে আমরা একটা চৌম্বক ক্ষেত্র পাবো। তাহলে খেয়াল করো, 2 নাম্বার তারটা দেখতে কেমন বলো তো? অসীম পরিবাহী তারের মতন না? আর অসীম পরিবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা আশা করি মনে থাকা উচিত, B equals to mu naught I divided by twice pi a। না ছোটবেলায় পড়ছিলাম, মানে লাস্ট স্লাইড দুইটাই পড়ছিলাম। এটা হচ্ছে আমাদের অসীম সরল পরিবাহী তারের জন্য কোন পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান, অসীম সরল পরিবাহী তারের জন্য কোন পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান B equals to mu naught I divided by twice pi a। যাই হোক, তাহলে খেয়াল করো, এই 2 নাম্বার তার হচ্ছে আমাদের একটা অসীম সরল বা সোজা পরিবাহী। তো 2 নাম্বার সরল পরিবাহী তারের জন্য সি পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করতে চাই। তো ধরে নিলাম এই 2 নাম্বার তারের জন্য সি পয়েন্টে যে চৌম্বক ক্ষেত্র আমরা পাবো, সেই চৌম্বক ক্ষেত্রের মানকে আমরা B2 ধরে নিলাম। B2, তাহলে আমরা যখন B2 বের করতে চাই, তাহলে B2 হবে, B2 কি? B2 কার জন্য? B2 এর বাংলা পরিচয় হচ্ছে 2 নাম্বার অসীম সরল পরিবাহীর সাপেক্ষে এই সি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে খেয়াল করো, ফর্মুলা হচ্ছে মিউ নট, ফর্মুলা হচ্ছে, আচ্ছা আমাদের এখানে n এর ভ্যালু কিন্তু 1 মুছে দিলাম, কারণ যেহেতু আমাদের কুণ্ডলীর পাক সংখ্যা বলে নাই, কুণ্ডলীর পাক সংখ্যা না বললে n এর ভ্যালু তুমি মনে মনে 1 বসাই ফেলবা।
তো যাই হোক, এবার দেখো B2 মানে হচ্ছে এই 2 নাম্বার স্ট্রেট ওয়্যারের জন্য C পয়েন্টের চৌম্বক ক্ষেত্র মিউ নট I ডিভাইডেড বাই 2i পাই a, মিউ নট I ডিভাইড বাই 2i পাই a, যেখানে a এর পরিচয় হচ্ছে এই ফর্মুলা স্ট্রেট ওয়্যারের জন্য বা অসীম সরল পরিবাহীর জন্য, আর এই ফর্মুলা বৃত্তাকার কুণ্ডলীর জন্য বা বৃত্তাকার তারের জন্য। বুঝতেই পারতেছো, এখানে পাই নাই, এখানে পাই আছে। স্ট্রেট ওয়্যারের জন্য পাই আছে, এখানে পাই নাই। আর এখানে এর পরিচয় হচ্ছে যেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করবা, মন দিয়ে শুনো, এর পরিচয়। এখানে অনেকের একটু প্রবলেম হয়। এখানে এর পরিচয় হচ্ছে যেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করবা সেই বিন্দু থেকে তারের উপর লম্ব দূরত্ব। কোন তার? যেই তারের জন্য আমরা চৌম্বক ক্ষেত্র বের করব। এই 2 নাম্বার তারের জন্য এই পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করব। তো আমরা যেই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করব আর যেই তারের জন্য আমরা চৌম্বক ক্ষেত্র বের করব, যেই তারে I পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য, যেই তারে I পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র বের করব আর যেই পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করব, তাদের লম্ব দূরত্বই হচ্ছে আমাদের আসলে a। এবং কমন সেন্স থেকেই বুঝতে পারবা যে এটা আসলে এই বৃত্তের ব্যাসার্ধের সমানই। তাহলে আমি কিন্তু এতটুকু লম্ব দূরত্বকে যদি আমি a দিয়ে প্রকাশ করি, সেই a এর ভ্যালুটাই নিশ্চয়ই ব্যাসার্ধ r এর সমান। তাহলে আমি এই a এর জায়গায় এভাবে মুছে r লিখলে নিশ্চয়ই আমাদের জীবন বের হয়ে যাবে না। আশা করি বুঝতে পারলাম। এবং এই r এর ভ্যালু কত? 0.15 মিটার, 0.15 মিটার। আশা করি আমরা এই পর্যন্ত বুঝলাম। সিমিলার ওয়েতে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার তার। 1 নাম্বার তারটা দেখতে কেমন? সরল পরিবাহী তার। সরল পরিবাহী তারের জন্য কোন পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা কি? B = mu naught I divided by 2 pi a, mu naught I divided by 2 pi a। তাহলে এবার খেয়াল করো, বা 2 pi দিয়ে নেবে। তো খেয়াল করো, এবার আমি ধরে নিলাম যে 1 নাম্বার তারে I পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য C পয়েন্টে যে চৌম্বক ক্ষেত্র পাবো, সেই চৌম্বক ক্ষেত্রের ভ্যালুকে আমি B1 ধরলাম। 1 নাম্বার তারে I পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য C পয়েন্টে আমরা যে চৌম্বক ক্ষেত্র পাবো, এই C পয়েন্টে তাকে আমরা কি ধরলাম? B1 ধরলাম। ওকে, তাহলে এবার আমরা B1 বের করতে চাই। B1, তাহলে B1 এর বাংলা কথা লিখবা কি? 1 নাম্বার তার, এটা আমি ধরছি। তো 1 নাম্বার সরল পরিবাহীর সাপেক্ষে বা সরল পরিবাহীতে I তড়িৎ প্রবাহের জন্য C পয়েন্টে চৌম্বক ক্ষেত্র B1। তাহলে খেয়াল করো, C পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করব। তো ফর্মুলা কি? মিউ নট I ডিভাইড বাই 2i পাই a, মিউ নট I ডিভাইড বাই 2i পাই a, যেখানে a মানে এর পরিচয় হচ্ছে যেই পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করব সেই পয়েন্ট থেকে তারের উপর লম্ব দূরত্ব। তার কোনটা? আমরা 1 নাম্বার তার নিয়ে কাজ করতেছি। তাহলে যেই পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করব, খেয়াল করো এই C পয়েন্টে, আমি এটা মুছে দিলাম, হ্যাঁ আপাতত এটা মুছে দিলাম, আপাতত লাগতেছে না। তাহলে C পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করব। যেই পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করব সেই পয়েন্ট থেকে যেই তারের জন্য আমরা চৌম্বক ক্ষেত্র বের করব তার লম্ব দূরত্ব, মানে এখান থেকে এতটুকু। তো চোখ দিয়ে তাকালেই দেখবা যে এখান থেকে এতটুকুর মান আর এখান থেকে এতটুকুর মান কোশ্চেনে বলা আছে সমান। তাহলে এটা কি মান বলো তো? এটা আসলে D। তাহলে এবার খেয়াল করো, এই D এর ভ্যালু কোশ্চেন দেওয়া আছে 0.25। তাহলে A এর জায়গায় আমি কি লিখতে পারি বলো তো? A এর জায়গায় চাইলে D লিখতে পারি, আর এই D এর ভ্যালু কত? 0.25 মিটার, 0.25 মিটার। ওকে, একটু বলো তো যে এতটুকু আমরা বুঝতে পারছি কিনা? একটু বলো তো যে এতটুকু আমরা বুঝতে পারছি কিনা? একটু বলো তো এতটুকু বুঝতে পারতেছো কিনা?
ওকে, আমাদের হচ্ছে আফরোজা বেগম বলছো বুঝছো, থ্যাংক ইউ। তাসকিয়া ইরা, রেহান নাজিম, ফেরদৌসি রূপা, হৃদয় মিয়া, আয়েশা আক্তার, নীলিমা নিপা প্রত্যেকে বলছো বুঝছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, তাহলে আমরা একটু আগাই। যে কজনই থাকো অনলাইনে তাদেরকেই পড়াবো, সমস্যা নেই। তাহলে খেয়াল করো, সেটা হচ্ছে যে এবার B1 B2 আর B3 আমরা আলাদা করে বের করলাম। তো এগুলো হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের ভ্যালু বা মান। তো আমরা চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন বা দিক বের করতে চাই, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন বা দিক বের করতে চাই। তো চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন বা দিক আমরা বের করি হচ্ছে ডান হাতি নিয়মে, আমরা সবাই জানি আশা করি। তাহলে একটু খেয়াল করো, আমরা ধরো এখন B1 এর ভ্যালু হচ্ছে এটা, এখন B1 এর ডিরেকশন আমরা বের করতে চাই। B1 মানে কি? B1 মানে হচ্ছে এক নাম্বার তারে I পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য C পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান, সেটা হচ্ছে আমাদের B1। তো আমরা B1 এর ভ্যালু বের করলাম, এখন B1 এর ডিরেকশনটা বের করব ডান হাতি নিয়মে। তো সোজা তারের জন্য কোন পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের দিক আমরা কিভাবে বের করি? সোজা তারের জন্য তো বলছিলাম লাইভ 1 এ, সোজা তারে তড়িৎ প্রবাহের দিকে ডান হাতের বুড়ো আঙ্গুল রাখবা, সোজা তারে তড়িৎ প্রবাহের দিকে ডান হাতের বুড়ো আঙ্গুল রাখবা, এই যে ডান হাতের বুড়ো আঙ্গুল। এরপরে হাতটা কার্ল করবা, এরপরে হাতটা কার্ল করলে আমার সি পয়েন্ট দিয়ে হাতের চার আঙ্গুল কি ভিতরে ঢুকে না? তো হাতের চার আঙ্গুল এর দিক নির্দেশ করবে চৌম্বক ক্ষেত্রের দিক। আমি আরেকবার বলি, স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে বা সোজা তারের জন্য তড়িৎ প্রবাহের দিকে তুমি ডান হাত এই ডান হাতের বুড়ো আঙ্গুল রাখবা তড়িৎ প্রবাহের দিকে, এরপরে হাতটা কার্ল করবা। তো হাতটা কার্ল করলে হাতের চার আঙ্গুল সি পয়েন্টে ভিতরে ঢুকছে বলে মনে হয়, তাহলে হাতের চার আঙ্গুলের দিক নির্দেশ করবে চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে এই এক নাম্বার তারের জন্য সি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের দিক ভিতরের দিকে। তাহলে আমি এখানে বলতে পারি B1 হচ্ছে কি বলতো, ভিতরের দিকে বা কি বলতো, ক্রস, ভিতরের দিকে আমরা ক্রস দিয়ে বুঝাই। ওকে, আচ্ছা, সিমিলার ওয়েতে আমরা এখন যদি দুই নাম্বার তারের জন্য সি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র সম্পর্কে যদি জানতে চাই, তাহলে দুই নাম্বার তারে I পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য সি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের ভ্যালু আমরা বের করছি। হ্যাঁ, ভ্যালু, এটা ভ্যালু। এখন আমরা দিকটা বসাবো, মানে এটার পাশেই জাস্ট ডট অথবা ক্রস দিয়ে প্রকাশ করব দিক। তাহলে খেয়াল করো, দুই নাম্বার তারের জন্য সেন্টার পয়েন্টের ডিরেকশনটা কেমন হবে? I এর দিকে আমি আমার খেয়াল করো, দুই নাম্বার তারের জন্য বা দুই নাম্বার তারের কিন্তু স্ট্রেট ওয়্যার, তো স্ট্রেট ওয়্যারের জন্য আমরা সেন্টার পয়েন্টে কিভাবে জানি চৌম্বক ক্ষেত্র বের করি? আমরা বের করি হচ্ছে তড়িৎ প্রবাহের দিকে ডান হাতের বুড়ো আঙ্গুল রাখবা, ডান হাতের এই যে বুড়ো আঙ্গুল আমরা রাখলাম, ডান হাতের বুড়ো আঙ্গুল, এই যে ডান হাতের বুড়ো আঙ্গুল I এর দিকে। তো রাখার পর হাতটা কার্ল করবা, হাত, তো হাত কার্ল করলে খেয়াল করো আমার হাতের চার আঙ্গুল নির্দেশ করবে চৌম্বক ক্ষেত্রের দিক। তো হাতের চার আঙ্গুল এ পাশ দিয়ে ভিতর ঢুকে যায়, তাহলে এ পাশ দিয়ে যদি ভিতরে ঢুকে যায় নিশ্চয়ই সেন্টার দিয়ে বাইরে বের হবে, তাই না? কমন সেন্স তো। খেয়াল করো, শিখাইছিলাম এটা হচ্ছে আমাদের I, এটা হচ্ছে আমাদের সোজা তার I। তো I এর দিকে ডান হাতের বুড়ো আঙ্গুল রাখবো, হাতটা কার্ল করব, হাত কার্ল করলে নিচের দিক দিয়ে চার আঙ্গুল ভিতর ঢুকে যায়, তাহলে নিশ্চয়ই সেন্টার পয়েন্ট দিয়ে হাতের চার আঙ্গুল বাইরে বের হবে। তাহলে সেন্টার পয়েন্টের কি হবে বলতো? সেন্টার পয়েন্টের আমাদের ডিরেকশন পাবো ডট। তাহলে B2 এর জন্য আমাদের যে ডিরেকশন পাবো সেটা হবে হচ্ছে ডট। আর B3 মানে কি? B3 মানে হচ্ছে এই সার্কুলার পথের জন্য বা এই সার্কুলার ওয়্যার বা হচ্ছে তোমার এটাকে আমরা বলতে পারি বৃত্তাকার কুণ্ডলীর জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে এটা। তাহলে বৃত্তাকার কুণ্ডলীর জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের দিক কিভাবে বের করতে হয় আমরা দেখছিলাম। যদি এটা কি বলতো, অ্যান্টি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে বৃত্তাকার কুণ্ডলীতে রোটেশন করে তড়িৎ প্রবাহ, তবে সেন্টারে চৌম্বক ক্ষেত্রের মান হয় কি বলতো, ডট হয়। ওকে, তো এটা আমরা শুরুতেই দেখছিলাম, এটা কি হবে বলতো, ডট হবে। B3 মানে বৃত্তাকার কুণ্ডলীর জন্য সেন্টারে চৌম্বক ক্ষেত্রের ভ্যালু, আর এটা হচ্ছে ডট মানে তার হচ্ছে দিকটা বোঝাচ্ছে। ওকে, তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝলাম, তো যাই হোক, তো এবার যদি আমরা আরেকটু আগাই, একটু খেয়াল করো, এবার আমরা কি বলতে পারি, আমাদের হচ্ছে তিনটা ডিফারেন্ট তার ছিল,
তো তিনটা ডিফারেন্ট তারের জন্য সেন্টার পয়েন্টের লব্ধি চৌম্বক ক্ষেত্রকে আমরা বিটি দ্বারা প্রকাশ করলাম। ওকে, বিটি দ্বারা প্রকাশ করলাম। বিটি মানে হচ্ছে লব্ধি চৌম্বক ক্ষেত্র। ওকে, বিটি। তিনটা তার ছিল না, একটা ছিল বৃত্তাকার তার, একটা ছিল স্ট্রেট ওয়্যার, আর দুটো ছিল স্ট্রেট ওয়্যার। এই বরাবর আই হচ্ছিল, ওয়েট আবার আঁকি, এটা হচ্ছে আই আর উল্টা দিকে হচ্ছে আই, আর এটা ছিল আমাদের সেন্টার পয়েন্ট হচ্ছে বলছিলাম সি। কি বলছিলাম মনে দেখো, এই তারের জন্য এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র, এই তারের জন্য এই পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র পাবো, বৃত্তাকার তারের জন্য এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র পাবো। টোটাল তিনটা চৌম্বক ক্ষেত্র মিলে যে চৌম্বক ক্ষেত্র তাকে আমরা বলতে পারি লব্ধি চৌম্বক ক্ষেত্র বা বিটি। তাহলে সেন্টার পয়েন্টের লব্ধি চৌম্বক ক্ষেত্রকে আমরা বিটি দ্বারা প্রকাশ করলাম। বুঝা যায়? খেয়াল করো, আমি আরেকবার বলি, সেন্টার পয়েন্ট মানে এই সার্কুলার ওয়্যারের জন্য সেন্টার পয়েন্টে আমরা একটা চৌম্বক ক্ষেত্র পাবো, এই স্ট্রেট ওয়্যারের জন্য সেন্টার পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র পাবো, এই স্ট্রেট ওয়্যারের জন্য সেন্টার পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র পাবো। টোটাল তিনটা ডিফারেন্ট চৌম্বক ক্ষেত্র একসাথে আসলে সি পয়েন্টে কাজ করে, ওই একসাথে লব্ধি চৌম্বক ক্ষেত্রকে আমরা বিটি দ্বারা প্রকাশ করলাম। ওকে, তাহলে খেয়াল করো, সেটা হচ্ছে বিটি মানে লব্ধি চৌম্বক ক্ষেত্র। তো লব্ধি চৌম্বক ক্ষেত্র আমরা লব্ধি ওই যোগ অথবা বিয়োগ করে এই ক্ষেত্রে বের করব। তো খেয়াল করো, একই দিকে আছে B3 আর B2, একই দিকের গুলা যোগ করব, অপোজিটটা বিয়োগ করে দিব। তাহলে খেয়াল করো, একই দিকে কে কে আছে, B3 আর B2। তাহলে আমি লিখতে পারবো B3 প্লাস B2। তাহলে B3 প্লাস B2 কেন প্লাস করলাম, মানে প্লাস B3 প্লাস B2 কেন প্লাস করলাম, দুইটা ভেক্টর একই দিকে কাজ করলে তাদের ইয়া নিবা, প্লাসটা নিবা মানে যোগ করবা, আর ডিফারেন্ট দিকে যে কাজ করবে তার মাইনাসটা নিবা। এটা লাস্ট ক্লাসে একজন প্রশ্ন করছিল, সে হয়তো উত্তর পেয়ে যাবা। লব্ধি বের করার নিয়মটা কি এই ক্ষেত্রে, একই দিকে তিনটা লব্ধি আমরা একসাথে বের করব, তিনটা ভেক্টরের লব্ধি। তো তিনটা ভেক্টরের লব্ধি বের করার নিয়মটা হচ্ছে, যেই দুইটা একই দিকে, তিনটা ভেক্টর কিন্তু, হ্যাঁ তিনটা ভেক্টরের লব্ধি বের করতেছি, B1 B2 B3 তিনটাই ভেক্টর। তো তিনটা ভেক্টরেরই আমরা কি বের করতেছি, তিনটা ভেক্টর সাইন দিয়ে দিই। এগুলো কিন্তু ভেক্টর সাইন, দাগ বিয়োগ না, দাগ, হ্যাঁ দাগ মানে ভেক্টর সাইন। তাহলে B1 B2 আর B3 তিনটা ভেক্টরের লব্ধি হচ্ছে আমাদের বিটি। তিনটা ভেক্টরের লব্ধি কি হবে, যেগুলা একই দিকে ওগুলা যোগ করবে আর অপোজিট দিকটা মাইনাস করে দিবা। ওকে, অপোজিট দিক মানে বুঝতেছো, ক্রস মানে ভিতরের দিক, ডট মানে বাইরের দিক। তাহলে এক্ষেত্রে আমরা বিটি বা টোটাল চৌম্বক ক্ষেত্রের মান আমাদের কোশ্চেন দেওয়া আছে। টোটাল চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া 4.72 মাইক্রো টেসলা, মনে আছে? তো সেটাকে 10 টু দি পাওয়ার -6 দিয়ে গুণ করে টেসলায় কনভার্ট করো, ইকুয়ালস টু B3 এর মানটা বসাই দিই আমরা মিউ নট I ডিভাইডেড বাই মিউ নট I ডিভাইড বাই 2i r প্লাস B2 এর মানটা বসাই দিই মিউ নট I ডিভাইডেড বাই 2i pi r মিউ নট I ডিভাইড বাই 2i pi r, আর সরি এটা আমরা B2, হ্যাঁ মাইনাস B3। তাহলে B3 এর মানটা বসাই দিই আমরা, সরি মাইনাস B1 হবে, এখানে আমি খেয়াল করি নাই, মাইনাস B1 হবে, এটার নাম B1। ওকে, তাহলে মাইনাস B1 মানে হচ্ছে মিউ নট I ডিভাইডেড বাই 2i pi d। ওকে, তাহলে এবার খেয়াল করো, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা I বের করতে চাই না, আমাদের I বের করতে হবে। I মানে তড়িৎ প্রবাহ, মানে তড়িৎ প্রবাহের মানটাই বের করতে বলছে। তাহলে খেয়াল করো, এখান থেকে আমরা একটু আগে 4.72 ইনটু 10 টু দি পাওয়ার -6 ইকুয়ালস টু, এখান থেকে I কমন নিই আমরা। তো I কমন নিলে ভিতরে থাকবে মিউ নট ডিভাইডেড বাই 2i r প্লাস মিউ নট ডিভাইডেড বাই 2i pi r মাইনাস মিউ নট ডিভাইডেড বাই 2i pi d। আশা করি এই পর্যন্ত বুঝলাম। ওকে, তারপরে খেয়াল করো, তারপরে এখান থেকে আমরা 4.72 ইনটু 10 টু দি পাওয়ার -6, ওকে 4.72 ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারবো, ইকুয়ালস টু দিয়ে আমরা লিখতে পারবো হচ্ছে I সমান, আমরা মিউ নটের মানগুলো বসাই দেই। মিউ নট হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, ওকে ডিভাইডেড বাই 2i ইনটু r। r এর ভ্যালু কত, r এর ভ্যালু 0.15, তাহলে 0.15 প্লাস 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 হচ্ছে মিউ নট ডিভাইডেড বাই 2i pi r, তাহলে 2i pi ইনটু r হচ্ছে 0.15, ওকে মাইনাস মিউ নট ডিভাইডেড বাই 2i pi d,
মিউ নট হচ্ছে 4 পাই ইনটু সিম্পলি মান বসাচ্ছি, হ্যাঁ, ডিভাইড বাই টুয়াইস পাই ডি, তাহলে টুয়াইস পাই ইনটু ডি, ডি এর ভ্যালু কত 0.25, আমরা সিম্পলি মানগুলো বসালাম। ওকে, সিম্পলি আমরা মানগুলো বসালাম। তো এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, এগুলো কিন্তু বোর্ড লেভেলে আসতেছে, হ্যাঁ, রেগুলারই আসলে বোর্ড লেভেলে এই টাইপের ম্যাথ প্রবলেম গুলো কিন্তু আসতেছে, হ্যাঁ, লব্ধি চৌম্বক ক্ষেত্র নির্ণয়, এগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তোমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে, যারা মনোযোগ দিয়ে ক্লাস করছো তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়েই যাচ্ছে, আমি কয়ে দিচ্ছি বলে, মন দিয়ে দেখলে ইজিলি বুঝতে পারবে, হ্যাঁ, খুব একটা কঠিন কিছু না, আবার খুব একটা সহজও না, প্র্যাকটিস করতে হবে রেগুলার। তাহলে খেয়াল করো, এখান থেকে আমরা এই পুরাটা ক্যালকুলেট করো, এই পুরাটা আই এর সাইডে একটু ক্যালকুলেট করো, তোমরাও ক্যালকুলেশন করো, আমরাও ওকে। তো আমি তো ক্যালকুলেশন করি, তুমিও ক্যালকুলেশন করো। তো সবার আগে মেবি সাজেদা চৌধুরী ডেইজি সঠিক উত্তর দিয়েছো 1 অ্যাম্পিয়ার, ইয়েস, তোমার উত্তরই সঠিক। তারপরে হচ্ছে তুমি সবার আগে, তারপর হচ্ছে অন্তরা লাবিবা, তোমার উত্তরটা সঠিক হয়েছে, ওকে। তারপরে হচ্ছে ওকে, মিউ নট কমন নেওয়া যাবে, সমস্যা নেই, সুদা ইয়াসমিন মিউ নট কমন নেওয়া যাবে। ওকে ওকে, আশা করি আমরা বুঝলাম। মিল ভাই ইসলামের উত্তরটা সঠিক হচ্ছে, নীলিমা নিপা তোমারও, ফেরদৌসি রূপা, আর এস শান্ত, ওকে, ম্যাক্সিমামের অ্যানসারটাই সঠিক হয়েছে, ওকে। হ্যাঁ, সিম্পলি ক্যালকুলেশন করবা, এই ফার্স্টে এই ক্যালকুলেশনটা করবা, তারপর হচ্ছে এটা দিয়ে ভাগ করলে তুমি আই পেয়ে যাবা। তো আই এর ভ্যালু যেটা তুমি পাবা ক্যালকুলেশন থেকে সেটা হচ্ছে 0.9997, দিস ইজ নিয়ার অ্যাবাউট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এটাই হবে অ্যানসার আমাদের, হ্যাঁ, এটাই হবে আমাদের অ্যানসার। আমরা আজকে আর বেশি অঙ্ক করতেছি না। তো একজন কমেন্ট করলো যে ভাইয়া প্লাস মাইনাসটা একটু বুঝাই দেন, তো এটা আমি বলি, এটা অনেকটা ভেক্টরের মতন, হ্যাঁ, মনে করো এই একটা বস্তু, তো এই বস্তুর দিকে ডান দিকে বল প্রয়োগ হচ্ছে 10 নিউটন বল, আবার ডান দিকে আবারও বল প্রয়োগ হচ্ছে ধরো 2 নিউটন বল, ওকে, ডান দিকে, আবার বাম দিকে বল প্রয়োগ হচ্ছে সে ফর এক্সাম্পল ধরো 3 নিউটন বল, ওকে। তাহলে বস্তু কোন দিকে যাবে দেখো, ডান দিকে কিন্তু 10 আর 2 12 নিউটন বল প্রয়োগ হচ্ছে, মানে ডান দিকে 10 আর 2, আর বাম দিকে কিন্তু 3 নিউটন, মানে আসলে 12 - 3 মানে হচ্ছে এই লব্ধি ভেক্টর হবে ডান দিকে 9 নিউটন, হ্যাঁ, এটা ফার্স্ট ইয়ারে পড়ার কথা, ফার্স্ট ইয়ারে। তো আরেকবার বলি, খেয়াল করো, একটা বস্তু ডানে হচ্ছে 2 নিউটন 10 নিউটন, ডানে হচ্ছে দুইটা ভেক্টর কাজ করে 2 নিউটন 10 নিউটন, আর বামে হচ্ছে 3 নিউটন, তাহলে এদের লব্ধি হবে 9 নিউটন। কিভাবে বের করলাম, ডানে মানে একই দিকের গুলো আমরা যোগ করলাম, যোগ করলে কত হয় 12 নিউটন, আর অপোজিট সাইডে যে আছে 3 নিউটন তাকে মাইনাস করলাম 12 থেকে, তো মাইনাস করলে কত হবে 9 নিউটন, হ্যাঁ। একই দিকের ভেক্টর গুলো যোগ করতে হয়, আর উল্টা সাইডের গুলো হচ্ছে জাস্ট কি করতে হয় বলো তো, মাইনাস করলে আমরা পেয়ে যাই। যদি এমন হতো যে আসলে এদিকে 3টা ভেক্টর কাজ করে, হ্যাঁ, এদিকে আসলে ধরো 10 নিউটন, এদিকে ধরো 3 নিউটন, এদিকে ধরো আরো নিউটন, ধরো হচ্ছে 2 নিউটন, হ্যাঁ, তখন আমি 10 3 আর 2 যোগ করতাম, মাইনাস করতাম হচ্ছে -2 -10, ওকে। একই দিকের ভেক্টর বা যেখানে বেশি থাকবে, যেখানে ভেক্টরগুলো বা বড় মানের ভেক্টরগুলো যোগ করতে হয়, ছোটটা মাইনাস করতে হয়, ওকে। তো এভাবে করলে পেয়ে যাবা, এভাবে করলে মানটা পেয়ে যাবে তুমি, ওকে। এভাবে করলে, বা তুমি মান বসাও দেখতে পারো, মান বসাও, যেটা বড় সেটা তুমি যোগ করবা, যেটা ছোট বড় ভেক্টর থেকে ছোট ভেক্টরটা মাইনাস করতে হয়, ওকে। যেগুলো বড় সেখান থেকে ছোট ভেক্টরগুলো মাইনাস করে দিবা, ওকে। আশা করি পর্যন্ত বুঝছি। আমাদের হচ্ছে আজকে 3টার দিকে সোহান ভাইয়ের লাইভ ক্লাস আছে, একটু কমেন্টে জানিয়ে দাও তো যে এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা, একটু কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ, আজকে ক্লাস শেষ এখানেই, আজকে ক্লাস, ইনশাআল্লাহ আমরা আবার পরশুদিন আসবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাই দিও, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা।
এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাই দিও। আর বাসায় একটা অঙ্ক করবা, বাসায় তোমাদের একটা অঙ্ক আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে যাই, যেটা তোমরা বাসায় সলভ করবা, হোমওয়ার্ক কোশ্চেন যেটা বাসায় অবশ্যই সলভ করবা। সেটা হচ্ছে এটা আমাদের একটা বৃত্ত, বৃত্তাকার কুণ্ডলী, এটা আমাদের আরেকটা বৃত্তাকার কুণ্ডলী। তো এই এটা আমাদের সেন্টার, এটা আমাদের সেন্টার। তো আমাদের কি এই যে ছোট বৃত্তটার এটার ব্যাসার্ধ দেওয়া 2 সেন্টিমিটার, আর বড় বৃত্ত যেটা এই বড় বৃত্তের ব্যাসার্ধ দেওয়া 3 সেন্টিমিটার বড় বৃত্তের। হ্যাঁ, ছোট বৃত্তের মধ্যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর বড় সার্কেলটায় এই বড় সার্কেলটায় সে ফর एग्जांपल 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। যদি এমন হয় তবে সেন্টারে আমাদের লব্ধি চৌম্বক ক্ষেত্র বা সি মানে সেন্টার, সি ফর এটা আমাদের সেন্টার, দুটো বৃত্তেরই সেন্টার একই সেন্টার, সমকেন্দ্রিক দুটো বৃত্তের সেন্টার। তো সেন্টারে চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে এটা বাসায় সলভ করবা। সেন্টারে আসলে আমাদের বা কেন্দ্রে লব্ধি চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে আমি আরেকবার বুঝাই। আমাদের এখানে দুইটা বৃত্ত, একটা বৃত্ত ছোট বৃত্ত যেখানে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটা কি ওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, আর ক্লকওয়াইজ হবে বড় বৃত্তে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার, ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। যদি এমন হয় সেন্টারে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে এটা তোমরা বাসায় সলভ করবে। ওকে, তো আজকে আন্তরিকভাবে দুঃখিত আমার প্রথম লাইভ ক্লাসটা কেটে যাওয়ার জন্য টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং লাইভ ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করো। ওকে, আল্লাহ হাফেজ।